তো শুরু করি। আজকের আমাদের এজেন্ডাগুলো হলো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এই জিনিসটা শিখবো। আর লিটন ভাই শুনতে পাচ্ছেন তো মনে হয়, তাই তো? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, যাই হোক। আর ক্লাস অ্যান্ড অবজেক্টস জিনিসটা কি, আর ডিএ স্ট্রাকচারিং শিখবো। স্পিড অপারেটর, স্পিড না আসলে স্পিড অপারেটর হবে। আর অ্যানোনিমাস ফাংশন। তো ফাংশন সেদিন শিখছি, তারপর অ্যানোনিমাস ফাংশনটুকু আমার মনে হয় মিস গেছে, সেটা আমরা আজকে দেখবো। তো এইখানে আমি সিম্পলি অল্প কিছু দেখানোর পরে আমার কনসোলে চলে যাব। এটা হলো এই যেটা অ্যানোনিমাস ফাংশন। এখানে কিন্তু ফাংশনটার কোনো নাম নাই, শুধু ফাংশন কিওয়ার্ডটা আছে আর এটাকে একটা ভেরিয়েবলে রাখা হয়েছে এবং ফাংশনটা পরে কল করা হয়েছে। তো এইখানে এই যে এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, অর্থাৎ নামবিহীন ফাংশন। ফাংশন হয় নেমড ফাংশন আর হলো অ্যানোনিমাস ফাংশন, এই দুটো ফাংশন হয়। আবার হলো যে ফাংশনটা সরাসরি ইনভোক হয় সে ধরনের ফাংশন হয়। যাই হোক, এটা হলো অ্যানোনিমাস ফাংশন, যেটার নাম নাই, শুধু ফাংশন কিওয়ার্ডটা আছে। এরপরে কিন্তু আমরা একটা নাম দিতাম, দেখে এই ফাংশনটার নাম নাই, একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। তারপরে এখন দেখবো হলো ক্লাস আর অবজেক্ট। তো যাই হোক, লিটন ভাই আছেন, ফার্মে আছেন অনেকদিন। আর এখানে আমরা যে দুইজন হোক বা একজন যাই শুনি না কেন, ওই ক্লাস অ্যান্ড অবজেক্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে গেলে, বুঝতে গেলে আগে ক্লাস অ্যান্ড অবজেক্ট জিনিসটা বুঝতে হবে। তো এটা একটা ক্লাস কি? ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট ফ্রম হুইচ ইউ ক্যান ক্রিয়েট দ্য ইনস্ট্যান্সেস। ক্লাস একটা ব্লু প্রিন্টের মতো, যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট বা অবজেক্টগুলো তৈরি করতে পারি। আর অবজেক্ট হলো সেই ইনস্ট্যান্টটা যেটা আমরা ক্লাস থেকে তৈরি করতে পারবো, হুইচ হেল্পস প্রোগ্রামার্স টু ইউজ ভেরিয়েবল অ্যান্ড মেথড ফ্রম ইনসাইড দ্য ক্লাস। যাই হোক, একটা ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো বা আমরা মেথডগুলো ডিক্লেয়ার করব, সেগুলো আমরা ইউজ করতে পারবো অবজেক্টের মানে বৈশিষ্ট্য হিসাবে। আলটিমেটলি সেগুলো পেয়ে যাব। আমি এখানে একটা সিম্পলি ক্লাস আর অবজেক্টটা বোঝানোর জন্য একটা সিম্পলি উদাহরণ দেই। যেমন আমি যদি বলি ডগ, এটা হলো একটা ক্লাস। তো ডগের সাধারণত কি কি থাকে? ব্রিড, সাইজ, এজ, কালার, এগুলো হলো প্রপার্টিস। আর এই যে ইট, খায়, সে ঘুমায়, এগুলো হলো তার মেথড বা ফাংশন। এই ফাংশনগুলো একটা ডগের থাকে। তো এটা একটা জেনারেল জেনারেল আমরা বলবো যে এই ডগ ক্লাসের মধ্যে এগুলো প্রপার্টি, এগুলো হলো ফাংশন বা মেথড। এখন আমরা যদি যে কোনো একটা ডগ নেই, যেমন একটা কালো ডগ, সাদা ডগ, এখানে এমনি একটা ডগ। তো এই ডগটার আলটিমেটলি এই প্রপার্টিগুলো অবশ্যই থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, সাইজ ভিন্ন হতে পারে, কিন্তু এইগুলোই থাকবে, এই প্রপার্টি থাকবে এবং এই ফাংশনটিগুলো থাকবে। যেমন এর ব্রিড হলো এই যে নেপোলিয়ন বা এরকম, সাইজ, এজ, কালার। তো আবার এই এই ডগের ব্রিড সাইজ আলাদা, এই ডগের ব্রিড সাইজ আলাদা, অর্থাৎ এটা একটা ব্লু প্রিন্ট এর একটা অবজেক্ট। আমার মনে হয় আরেকজন অ্যাড হয়েছে, রিফাত। আচ্ছা, রিফাত শুনতে পাও? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো দেরি হলো যে। ভাই আমি বাইরে থেকে মাত্র আসলাম ভাই। আচ্ছা, ঠিক আছে, দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লাস আর অবজেক্ট। এটা একেবারেই মিস করা যাবে না। আমরা এটা ক্লাস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্ট রিঅ্যাক্টে আছে, সেটা বুঝতে গেলে আমাদের ক্লাস আর অবজেক্ট জিনিসটা বুঝতে হবে। ক্লাস হলো একটা ব্লু প্রিন্টের মতো, দেখো, মানে নকশা। এই নকশা বা এই ধাজে বসায় আমরা বিভিন্ন ধরনের টাকা ধরা তৈরি করবো, এরকম থাকে না নকশা, বাড়ির নকশা, ওইটার মতো বিভিন্ন বাড়ি হবে। তো এখানে একটা দেখো, এই ডগ, এটা একটা ক্লাস। এই ক্লাসের প্রপার্টিগুলো হলো এইগুলো, বা এগুলো ভেরিয়েবল বলতে পারো তুমি। আর এখানে ফাংশন হলো এই যে এইগুলো। তো এই প্রপার্টির ফাংশনগুলো যে কোনো ইন জেনারেল ডগের থাকবে। ধরো এটা যে এখানে কালো কুত্তাটা, এর থাকবে, এটারও থাকবে, কিন্তু আলাদা আলাদা হবে। বোঝা গেছে? মানে এই ক্লাসের যদি ক্লাসের এটা তো এলিমেন্ট হলো ডগ, তো এই এই ডগের এই ব্রিড সাইজ এগুলো আলাদা আলাদা হবে, কিন্তু এই প্রপার্টিগুলোই থাকবে এবং এই ফাংশনগুলোই থাকবে। তো আমি প্রোগ্রামিং এর ভাষা এখানে একটু দেখাই। ক্লাস যখন আমরা তৈরি করব, তখন ক্লাস লিখে এই কিওয়ার্ডটা লিখে ক্লাসের একটা যে কোনো নাম দিতে পারি, এটার নাম যে কোনো হবে, আর কার্লি ব্রেসেস। এইভাবে করে আমরা ক্লাস লিখবো, সিম্পল। আর এইখানে যেটা দেখা যাচ্ছে নেম, এটা হলো তার প্রপার্টি। আর এই যে কল নামে যে এখানে ইয়া ফাংশন, এটা হলো অ্যারো ফাংশন। এটা আধুনিক আর কি, এখানে কিন্তু অন্য অন্যভাবে আমরা দেখবো যে আগে কিভাবে লেখা হতো। তো এই যে এখানে দেখা যাচ্ছে এটা প্রপার্টি আর এটা হলো মেথড। ঠিক আছে, এটা একটা ক্লাস। তো এখন আমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, এখন যখন সেটাকে আমাদেরকে লিখতে হবে এই যে নিউ কিওয়ার্ডটা লিখতে হবে, লিখে এই ক্লাসটা এখানে দিতে হবে।
লিটন ভাই শুনতে পাচ্ছেন তো ইনশাল্লাহ? হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, জি জি, এগুলো ভাই তো ক্লাস কি রেকর্ড হয় ভাই? হ্যাঁ, ক্লাস রেকর্ড হয়, রাইট। ক্লাস রেকর্ড হয়। আমি এটা করে, এটা আমি টার্মিনালে কিছুক্ষণ পরে এগুলো সব করে দেখাবো, সমস্যা নাই। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আহ, অনেক সময় দেখি কম্পিউটার সায়েন্সে পড়া ছেলে মেয়েও এই ক্লাস অবজেক্টের ধারণা ক্লিয়ার থাকে না। ক্লাস হলো জাস্ট একটা ব্লুপ্রিন্ট বা নকশা। ওর কিছু প্রপার্টি থাকবে আর কিছু ফাংশন থাকবে। এখন আমি যখন এই যে এখানে আরেকটা ওর একটা অবজেক্ট বানালাম, অবজেক্টের নাম দিলাম আমি মাই পার্সন। এই পার্সনটা যখন আমি মাই পার্সন ডট কল, এই যে কল নামে এখানে যে মেথডটা আছে, এই মেথডটা কিন্তু এই ক্লাসের ছিল না। তো এই ক্লাসের যখন আমি অবজেক্ট বানালাম মাই পার্সন, এবার মাই পার্সন ডট কল লিখলেই এর এই মেথডটা আমি কিন্তু ইনহেরেন্টলি পেয়ে যাচ্ছি। ইনহেরেন্টলি বলতে পৈতৃক সূত্রে, যেহেতু আমি এই ক্লাসের একটা অবজেক্ট বানাইছি, এই ক্লাসের যে মেথড বা ফাংশনগুলো থাকবে আমি আলটিমেটলি সেগুলো কিন্তু অবজেক্ট তৈরি করলে সেই অবজেক্টটা পেয়ে যাব, তাই নয় কি? আচ্ছা, তো এখন আমি যদি কনসোল ডট লগ করি মাই পার্সন ডট নেম, এই যে নেম প্রপার্টিতে এই ক্লাসের রয়েছে, তাহলে এই ক্লাসের এই ম্যাক্স নামটা প্রিন্ট হবে। তার মানে আমি আরেকটা জিনিস বোঝাই, যে সমাজে থাকে না বিভিন্ন স্তরের মানুষ, যে এই ক্লাসের, তো এই ক্লাসের হতে গেলে তাকে এই প্রপার্টিগুলো থাকতে হবে। তা আলটিমেটলি ওই ক্লাসের যত সদস্য থাকবে, সদস্যগুলোকে আমরা অবজেক্ট বলতে পারি, তাদের ওই প্রপার্টিগুলোই থাকবে। ক্লাস হলো একটা সার্বিক একটা জেনারেল নাম, আর সেখান থেকে এক্স্যাক্টলি বা আমরা যদি স্পেসিফাই করি সেরকম প্রপার্টি বা ইনস্ট্যান্সকে বলবো অবজেক্ট। এভাবে খুব সহজভাবে বলছি, এর আরো প্রোগ্রামেটিক্যালি অনেক বিভিন্ন জিনিস থাকবে, তো সেগুলো আমরা দেখব। ঠিক এই ক্লাস জিনিসগুলো আমাদের রিয়াক্টে গিয়ে ক্লাস কম্পোনেন্ট আমরা যদি ইউজ করি সেখানে কাজে লাগবে। তো তারপরে হলো, এবার আমরা দেখবো হলো, এটা সিম্পলি এখানে জাস্ট বললাম ক্লাসটা, এটা এইটু মনে রাখা দরকার। সুদ্রিদার হলো আদনান, বুঝছো? ক্লাস একটা কিওয়ার্ড, তারপরে একটা নাম থাকবে, যে কোনো নাম থাকবে, আর এই কার্লি ব্রেসেস মধ্যে এরকম প্রপার্টি আর ফাংশন থাকবে, এবং এখানে আমরা অবজেক্ট তৈরি করে নেবো এভাবে বলে সেই অবজেক্টটা আলটিমেটলি এখানে সমস্ত ফাংশন পেয়ে যাবে। এর সুবিধা আছে, যেমন এই যে আমরা যদি এটাকে বলা হচ্ছে যে আহ, আমরা এই ভুলে যাচ্ছি এটা, এটাকে আমরা এইগুলো জিনিস যদি একটা ফাংশনে কোথাও করা থাকে, আমি যখন এখানে ইউজ করছি এইটুকু জায়গায় দেখলে কিন্তু অতটা হিজিবিজি মনে হচ্ছে না, কিন্তু এইগুলো এখানে মানে হাইড করা থাকতেছে, ঠিক আছে? তো এই জন্য এইটুকু আমরা কোডগুলো এইভাবে করে করব, কিন্তু আসলে আমাকে বুঝে নিতে হবে যে এই যে আমি নিউ কিওয়ার্ড করে পার্সনটা ক্লাসটার মধ্যে এই ক্লাস, এই যে প্রপার্টি আর এই মেথডগুলো ডিফাইন করা আছে, বোঝা গেছে? এই যে পার্সন লিখলাম, নিউ, আমি শুধু এইটুকু লিখবো, এই কোডগুলো আমরা করব, কিন্তু ক্লাসগুলো এরকম করা থাকবে রিয়াক্টে, বিভিন্ন প্রপার্টি আমরা আলটিমেটলি পেয়ে যাব। আচ্ছা, এখন এবার আমরা দেখবো হলো ডি স্ট্রাকচারিং। তো এইখানে ডি স্ট্রাকচারিংটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই দিই। এই যে এখানে এইটা অ্যারে হোক বা অবজেক্ট, এটা এদের ডি স্ট্রাকচারিং করা হয়। তো এটা একটা ধরা যাক অবজেক্ট, অবজেক্টের মানে তিনটা অবজেক্টের মধ্যে আমি যে কোনো একটাকে বের করে নিয়ে আসাকে বলা হয় ডি স্ট্রাকচারিং। এই যে এটা তিনটার মধ্যে একটাকে বের করে নিয়ে আসতেছি, এটাকে বলা হচ্ছে ডি স্ট্রাকচারিং, ঠিক আছে? এরকম কাজটাই আমরা করব। এবার ধর এখানে কি লিখছি, ইজ এভরিথিং ক্লিয়ার সো ফার, ক্লিয়ার কিনা। তো আচ্ছা, এইখানে একটা আমি অবজেক্ট দেখাইছি, তাহলে এই যে ওবিজি অব নামে একটা অবজেক্ট নেম আছে, আর হলো শো টুরু। তো এইটা অবজেক্ট থেকে আমি যদি এই নেম আর শোকে আলাদা করে বের করে নিতে চাই, তাহলে এখানে আমাকে লিখতে হবে নেম শো, এই পাশে লেট দিয়ে এই পাশে, আর এখানে যে অবজেক্ট থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছি সেই অবজেক্টটা ডান পাশে দিতে হবে। তো এখানে দুটো এলিমেন্ট আছে, দুটো এখানে নেওয়া আমি এই পিকচারটাতে ইউজ করছি। তো আমি যদি এখানে অনেকগুলো এলিমেন্ট থাকে, সেখান থেকে দুই একটা যদি বের করে নিতে চাই, তাহলে আমি এই ডি স্ট্রাকচারিং ইউজ করব। মানে আমি সব এখানে আরো বিভিন্ন নাম আছে, নেম শো, তারপর টাইটেল, ডিসক্রিপশন, এই ধরনের কিছু এখানে আমার অবজেক্ট আছে, মানে কি পেয়ার ভ্যালু আছে, সেইগুলো আমি কিন্তু এইখানে সেগুলো থেকে না, আমি যদি অল্প কিছু বের করে নিতে চাই, তাহলে আমি বা সবগুলো বের করে নিতে চাইলেও এইভাবে ডিস্ট্রাকশন করে বের করে নিতে পারবো। এই সেন্টেক্সটা আমরা বারবার ইউজ করবো, রিয়েক্ট.জেএস-এ আমরা বারবার ইউজ করব। এটার মধ্যে থেকে এখন আমি যদি কনসোল লক করি, এটা আমরা কনসোল লক করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকুই ছিল আমার প্রেজেন্টেশন। এখন আমি চলে যাব হলো আমার টার্মিনালে। আচ্ছা, সেদিনের প্রোগ্রামে যে ভুলটা ছিল, ইয়া ভাই, ওই লিটন ভাই, জি ভাই। হ্যাঁ, সেদিনের প্রোগ্রামে ভুলটা ছিল যে এইখানে, এই যে এইখানে বড় হাতের এস ছিল, এইখানে বড় হাতের এস, এখানে ছোট হাতের এস, মানে নামটা এই ফাংশনটা এই জন্য আনডিফাইন দেখাচ্ছিল। তা বাদে সবই ঠিক ছিল আর কি। আচ্ছা। দেখো মানে এইখানে বড় হাতের এস, এখানে ছোট হাতের এস ছিল।
আমি তো চেঞ্জ করে দিলে একই রকম দেখার চেষ্টা করলাম, তো এতগুলো চোখ দেখলাম তাও আসলে মাথায় আসেনি কারো। এখানে দেখি এখানে ছোট হাতের এখানে বড় হাতের ছিল, সেভ করছি তো এখানে আনডিফাইন দেখাচ্ছে। যাই হোক, আসলে এই কমন কমন প্রবলেম গুলো আসলে বোঝা যায় না, মানে ধরা পড়ে না, চোখে খুব মিস হয়ে যায়। সেটাই সেটাই। আচ্ছা, তো এখন আমি মূলত এখানে ওইটা আবার ওইটা প্র্যাকটিস করছিলাম এটা মনে হয়। এখন আমার প্রথম আজকে কি করার কথা, ইম্পোর্ট আর এক্সপোর্ট সম্বন্ধে বলার কথা। তো ইম্পোর্ট এক্সপোর্ট সম্বন্ধে আমার কি এখানে প্রেজেন্টেশনে কিছু ছিল না? এখানে তো থাকার কথা, এখানে আমি কিছু রাখার কথা। ও, এইখানে শুধু এইটুকুই দেখাইছি। আচ্ছা, আমি এখন একটু ইম্পোর্ট আর এক্সপোর্ট সম্বন্ধে বলবো। তো আমার এই প্রজেক্টটাতে না গিয়ে আমি আমার মানে এটা আসলে বলে হবে না, করে দেখাতে হবে এই প্রজেক্টে। তবে এইরকম শুধু রিয়েক্টের প্রজেক্টে করে দেখালে বেটার হয়। মানে এটা তো জাস্ট একটা শুধু এমনি আমি জাভাস্ক্রিপ্ট ফাইল রান করে দেখাচ্ছি। তো আমি একটা আমার আগের প্রজেক্টগুলো যেগুলো আমি এখন রান করছি সেটা ওপেন করে দেখাই, তাহলে সেখানে আচ্ছা এই প্রজেক্ট এগুলো না, আমার যে ই কমার্স প্রজেক্টটা চলছে সেটা আমি ওপেন করে দেখাই, সেখানে আমি ডি স্ট্রাকচারিংটা দেখাবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে এক এক অঞ্চলের মানুষের এক এক রকম ভাষা তো। হ্যাঁ ভাইয়া, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে এইটা আমার প্রজেক্ট, আমার রহমান ভাইয়ের সাথে আর কি চলছে। তো এইটাকে আমি আমি ওপেন করে এইখানে ডি স্ট্রাকচারিং জিনিসটা দেখাবো। এটা সিম্পল, যে এক জায়গায় একটা জিনিস আমরা ওই একটা ফাংশন হোক বা ভেরিয়েবল হোক যদি আমরা তৈরি করি, সেটাকে অন্য পেজে কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সিম্পল। হ্যাঁ, কথা শোনা 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 লাগবে, নাহলে বুঝতে পারবি না পরে, তাহলে একই জিনিস আবার আবার জিজ্ঞেস করবি। আচ্ছা, এইখানে আমি বলি, সিম্পলি ভাবে বলি, এইখানে আমি কি ইম্পোর্ট কিওয়ার্ড গুলো দেখা যাচ্ছে না? এগুলো ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট আদনান শহীদ, ইম্পোর্ট গুলো দেখা যাচ্ছে। এই ইম্পোর্ট গুলো দেখো দুই ভাবে করা হয়েছে, একটা সরাসরি এরকম লেখা হয়েছে, আরেকটা কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্য দিয়ে, প্রথম দ্বিতীয় বন্ধনীর মধ্য দিয়ে, তাই না? তো এই ইম্পোর্ট করা হয়েছে মানে কি, এই যে আবার এখানে লেখা হয়েছে ফ্রম দিয়ে ডট, এইটা তার মানে এই যে পেজটা দেখা যাচ্ছে বা এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টে এই যেটা এক্সপোর্ট করা হয়েছে, মানে এক্সপোর্ট মানে রপ্তানি করা, ইম্পোর্ট মানে আমদানি করা, ঠিক ওই রকম সিস্টেম এখানেও, যে এই পেজে যেটা রপ্তানি করা হয়েছিল সেটাকে আমি এইখানে ইম্পোর্ট করে নিচ্ছি এই নামে। এখানে যে কোনো নাম দিতে পারি, কিন্তু এইরকম আমি দেখে বুঝতে পারতেছি যে যেহেতু এখানে দ্বিতীয় বন্ধনী নেই, তার মানে হলো এই পেজে একটা মাত্র এক্সপোর্ট করা আছে। কথা ক্লিয়ার? আবার বলি, যদি একাধিক এক্সপোর্ট করা থাকে তাহলে সেখান থেকে আমি যদি অল্প কিছু বেছে নিতে চাই তাহলে আমাকে এরকম দ্বিতীয় বন্ধনী দিয়ে ইম্পোর্ট করতে হবে। তার মানে এই রিড্যাক্স নামে যেটা আছে এই জিনিসটাতে অনেকগুলো এক্সপোর্ট করা আছে, যার কারণে আমি শুধু এই দুইটা এই পেজে ইউজ করতে যাচ্ছি, এই যে ইন্ডেক্স ডট জেএস পেজে, এই কারণে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম। কিন্তু এই পেজে দ্বিতীয় বন্ধনী এইখানে এই লাইনটাতে দ্বিতীয় বন্ধনী ইউজ করা হলো না, তার মানে হলো এইখান থেকে শুধু একটাই রপ্তানি করা হয়েছে। আমি উদাহরণ দিয়ে দেখাই, যেমন এই যে অ্যাপ ডট জেএস থেকে এখানে শুধু অ্যাপটা আমি এখানে নিয়েছি, কোনো দ্বিতীয় বন্ধনী দুই পাশে নাই। তার মানে এই অ্যাপ ডট জেএসে গেলে দেখা যাবে যে এই যে আমি এক্সপোর্ট নামে লিখছি, এক্সপোর্ট ডিফল্ট লিখছি, এইখানে শুধু একটা কম্পোনেন্টে আছে এই পেজে, আর কোনো জিনিস বানানো হয়নি। এই যে একটা ফাংশন আছে শুধু এখানে, এই যে একটা অ্যাপ, তারপরে ফাংশন একটাই আছে, এখানে আর কোনো ফাংশন নাই এই পেজটাতে, এরকম ফাংশন আর নাই। এর ভিতরে থাকতে পারে কিন্তু বাইরে মানে এরকম দুইটা ফাংশন নাই আর কি। বোঝা গেছে কি? আমি আবার বলি, আমাদের এই যেখান থেকে আমি নিচ্ছি ইম্পোর্ট করে নিচ্ছি, যেখানে সুন্দর ভাষাটা আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে যে ইম্পোর্ট এত, ফ্রম এত। তো একটা হলে দুই পাশে দুইটা বন্ধনী দেওয়া লাগবে না, দুটো যদি হয় বা তার বেশি ওই পেজে যদি রপ্তানি করা থাকে, শুধু তখন আমাদের যে কয়টা লাগবে সেই কয়টাকে আমরা এইভাবে ডি স্ট্রাকচারিং করে নিতে পারি। এইটাকে বলা হচ্ছে ডি স্ট্রাকচারিং। ওকে, আচ্ছা, তো আমি আরো কিছু কম্পোনেন্ট আমার এখানে আছে, প্রবাবলি এই যে অ্যাকশনের মধ্যে, এই অ্যাকশনের মধ্যে এই যে, আচ্ছা ইয়া ভাই, লিটন ভাই শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, জি জি জি। আচ্ছা, আমি বলি, এই যে টাইপ ডট জেএস পেজে এই কম্পোনেন্টটাতে আমি কিন্তু তিনটা জিনিস এক্সপোর্ট করছি। এবার এক্সপোর্টেরটা দেখাচ্ছে, যে এক্সপোর্ট কনস্ট্যান্ট, এই যে প্রোডাক্ট রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু এটা, প্রোডাক্ট সাকসেস ইজ ইকুয়াল টু এটা, প্রোডাক্ট ফেলিওর ইজ ইকুয়াল টু এটা। তো এইখান থেকে আমি তিনটা জিনিস রপ্তানি করছি। তো এখন আমার এই তিনটার মধ্যে এই কোনো পেজে আসলে তিনটাই প্রয়োজন নাই। এই যে আমি এইখানে গিয়ে দেখাচ্ছি যে আমার
তিনটাই প্রয়োজন নাই, এই জন্য আমার যে কোনো একটা বা দুটো প্রয়োজন আছে। এই জন্য আমি এই যে এইখানে প্রোডাক্ট রিডিউসারে গেলে দেখা যাবে যে আমি কার্লি ব্রেসেস এই যে, ও আচ্ছা, আমি যদি সব কয়টা যদি ইম্পোর্ট করতে চাই তাহলে স্টার সাইন দিয়ে অ্যাজ দিয়ে এলিয়াস বলা হয় এটাকে, এখানে যে একটা নাম দিলে আমি সবকটাই এখানে, যদিও সবগুলো এখানে ইয়া করছি আমি অনেক কয়টা এক্সপোর্ট করছি, সবগুলোকে যদি আমি তিনটার সবগুলোকে যদি ইম্পোর্ট করতে চাই নিয়ে আসতে চাই তাহলে এরকম স্টার দিয়ে অ্যাজ দিয়ে টাইপস দিতে হবে। আর যদি দুটো করতে চাইতাম তাহলে আমাকে এইখানে তিনটার মধ্যে শুধু দুটো বা একটা, তাহলে আমাকে এইখানে এইরকম করে ওখানে কি নাম আছে হুবহু ওই নামেই এখানে লিখতে হতো। এটাকে বলা হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্ট। যাই হোক এইখানে এই জিনিসগুলো এখন অতটা যদি মাথায় নাও থাকে টাইপস, এখান থেকে ঠিক এক্সাক্ট নামটা ওখানে কিন্তু দিতে হতো। ঠিক আছে, ইম্পোর্ট করা মানে একটা পেজে কিছু জিনিস তৈরি করে সেটাকে অন্য পেজে পাঠানোর জন্য এখানে আমি প্রস্তুত করলাম, আর এক্সপোর্ট করা মানে এটা, আর ইম্পোর্ট করা মানে হলো আমি সেটাকে ওই পেজ থেকে এখানে ক্যাচ করলাম। ঠিক আছে, আচ্ছা আরেকজন মনে হয় জয়েন হয়েছে, একটু ওনাকে অ্যাড করে নিই। আচ্ছা, তো এই জিনিসটা আমার মনে হয় অতটা ক্লিয়ার না, কারণ এইখানে এলোমেলো অনেক কোড অনেক লাইন, তো এইখানে আসলে ওইভাবে বোঝানো সম্ভব না জিনিসটা। জাস্ট আমি আইডিয়াটা নিই, তাহলে যখন আমি সিম্পলি দুই একটা পেজ এক্সপোর্ট ইম্পোর্ট করে দেখাবো, আমি মনে হয় আর বেশি দেরি করব না, ও অল্প কিছুদিনের মধ্যেই আমি রিয়াক্ট জেসে চলে যাব। তো এক্সপোর্ট ইম্পোর্ট হলো ব্যাপারটা এরকম যে একটা পেজে একটা কম্পোনেন্ট তৈরি করে সেটাকে অন্য পেজে ব্যবহারের জন্য আমাকে এক্সপোর্ট করতে হবে, আর যে পেজে ব্যবহার করব সেই পেজে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এবং এই পাশে থাকবে রাউটটা যে কোথা থেকে নিচ্ছি, আর এখানে থাকবে হলো কি নামে নিচ্ছি। আর একের অধিক হলে এখানে দুই পাশে দুটো ব্র্যাকেট দিয়ে মাঝখানে রিস্ট্রাকচার করে নিতে হবে, আর যদি একটা হয় তাহলে শুধু নাম থাকবে। এটা হলো কম্পোনেন্টের ডিস্ট্রাকচার। তো আমি অ্যারে সেগুলো ডিস্ট্রাকচার এখন দেখাবো, এটা মনে হয় এখন আর আমার লাগছে না। ডিস্ট্রাকচার আরো ভালোভাবে বুঝবো এখানে। এবার ডিস্ট্রাকচার বলবো, ওটা এক্সপোর্ট আর ইম্পোর্ট গেল, এবার ডিস্ট্রাকচার এখানে বুঝবো। আচ্ছা, আমি সাপোজ একটা এখানে দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে এটা টার্মিনাল কনস্ট, আমি একটা এ নাম দিয়ে আমি এখানে একটা অবজেক্ট বানাচ্ছি। এখানে সিম্পলি আমি লিখলাম হলো যে নেম, এখানে লিখলাম হলো আদনান। আচ্ছা, তারপরে হলো রোল। অবজেক্ট লিখতে গেলে কিন্তু এরকম করে কি আর ভ্যালু দিতে হবে আর কমা দিতে হবে। এই অবজেক্ট হাজার হাজার বার আমরা ইউজ করবো, যখন বানান কি হয় হোক। এখানে আমি রোল দিলাম 10 বা 12, এখানে দিলাম হলো ভিলেজ VILL, এই ধরনের কিছু আমার অবজেক্ট এখানে থাকলো। এখানে দিলাম হলো সাপোজ ইয়ার বলা এইটা। তো এখন আমি এই যে এইখানে নিচে চাচ্ছি যে হলো সবগুলো আমি ইউজ করব না, তো এটাকে ডিস্ট্রাকচার করতে গেলে আমাকে এরকম করে একটা ব্র্যাকেট দিয়ে এই পাশে ইজ ইকুয়াল টু দিতে হবে এ, আর একটা এইখানে আমাকে তখন দিতে হবে নেম। এই যে তখন আমার কিন্তু এখন আমি এটাকে ডিস্ট্রাকচার করে ফেললাম, সেটাকে আমি সেভ করলাম করে। এখন আমি যদি এই নেমটাকে এখানে করি, কনসোল করি, মানে বের করে নিয়ে আসলাম এ থেকে, আমি শুধু নেমটাকে নিয়ে আসলাম কনসোল ডট লগ, হলো নেম। ওকে, এখন আমি যদি সেভ দেই আর এইটাকে যদি রান করার চেষ্টা করি, একটু সময় নিচ্ছে আসতে টার্মিনালটা। আসলে এইখানে এগুলো না রান করে আমরা জেএসপি নিয়েও রান করতে পারি। এখন আমি যদি এটাকে রান করতে চাই তাহলে আমাকে লিখতে হবে কি নোট ELA ক্লাস EWO2.js। এই যে আদনানটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? আমি কিন্তু এই অবজেক্টের মধ্যে যে তিনটে আমার কি ভ্যালু পেয়ার ছিল, এলিমেন্ট ছিল, সেখান থেকে শুধু নেমটাকে যে বাইরে বের করে নিয়ে আসছি। বোঝা গেছে? আদনান বুঝছো? তোমার নাম দিলাম এখানে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এগুলো আরো এক্সপ্লোর করো, এখানে হাজার হাজার রিসোর্স পাবা। এগুলো তোমাদের যদি এই স্ট্রাকচার গুলো এগুলো যদি খালি বুঝলে হবে না, লিখতে হবে। না লিখলে হাতে আসতে যাবে না, তখন
এই যে আমি যদি দ্রুত কিছুদিনের মধ্যে রিয়াক্ট শুরু করি আর অল্প কিছুদিনের মধ্যে রিয়াক্ট শেষ করি, তাহলে এইটা আমার কাছে কোর্সটা করা বৃথা। কেন বৃথা? আমি সময় দিচ্ছিলাম যাতে তোমরা কাজ করো, যাতে করে কাজ করে নিজের বেসটা তৈরি করে নাও, তারপরে তাহলে রিয়াক্টে গেলে বুঝবা। নাহলে এমন এক সময় ফিল আসতে শুরু করবে যে না আমি কিচ্ছু বুঝছি না, কি এত কঠিন লাগছে কেন, এই সেই, ক্লাসেই করবো না, এটা কেমন হয়ে যাবে? তো এই জন্য আমি প্র্যাকটিস করার জন্য সুযোগ দিচ্ছি, একদিন বা একদিন নিচ্ছি, যে যাতে করে ভিডিও দেখে, প্রোগ্রামিং করে, ব্লগ পড়ে, যেভাবেই হোক এই জিনিসগুলো যেন চোখের সামনে বারবার দেখলে জিনিসগুলো পরিচিত মনে হবে। তো এগুলো এই জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটা অবজেক্ট থেকে ডিস্ট্রাকচার করলাম, তো এই ডিস্ট্রাকচারিং করার আরো অনেক ইয়ে আছে। আমরা অ্যারেও ডিস্ট্রাকচারিং করতে পারি। যেমন আমি যদি এখানে একটা অ্যারে দেই, সেটা আমি এটা অ্যারে ডিস্ট্রাকচারটা দেখাই জাস্ট শুধু। একটা অ্যারে এলিমেন্ট হলো এখানে 1 2 5 6। এখন এইখানে আমি যদি এখানে a, b দেই, তাহলে এখন আমার এই যে a আর b এর মধ্যে কত আসবে? এতে প্রথম এলিমেন্টটা চলে আসবে অটোমেটিকলি। কনসোল সেভ দেই। এখন যদি আমি আবার রান করি, ওকে, এতে আসছে হলো 1। তার মানে এই যে অ্যারে থেকে আমি 1 কে বাইরে বের করে নিলাম। আবার বিতে আসবে হলো 3। বোঝা গেছে? এটা ডিস্ট্রাকচারিং বের করে নেওয়া বলে, এক গাড়ি জিনিস থেকে কিছু জিনিস বের করে নেওয়া। এটা অ্যারে ডিস্ট্রাকচারিং, এর আগে দেখলাম অবজেক্ট ডিস্ট্রাকচারিং। আচ্ছা, এগুলো ছিল ডিস্ট্রাকচারিং। আর হলো ইয়া নিয়ে কথা, কি বলে, এক্সপোর্ট আর ইম্পোর্ট। হ্যাঁ, তো এইবার আমি যেটা দেখাবো সেটা হলো অ্যানোনিমাস ফাংশন। সেটা গতদিন না দেখার কারণে সেটা কিন্তু আমরা কলব্যাক ফাংশনের জায়গায় কোনো নামবিহীন ফাংশন ইউজ করছি বারবার। অ্যানোনিমাস ফাংশন কি আমি গতদিন দেখাইছি যে এরকম একটা ফাংশনের নাম কিওয়ার্ড দিতে হয়, ফাংশন এ, তারপরে এইটাকে এইখানে এইভাবে নামটা দিয়েছি। এখানে আমি যে কোনো কিছু দিই না কেন, console.log, এখানে দিলাম হলো হাই। আমি ছোট ছোট ফাংশন লিখে লিখে আমার প্র্যাকটিসগুলো করছি সাধারণত, যাতে বুঝতে সুবিধা হয়। আর একে এখানে কল করে দিতে হবে, এটা একটা ফাংশন। আচ্ছা, এখন যদি আমি রান করি আমার হাই দেখাবে। তো এবার অ্যানোনিমাস ফাংশন কি? যে নামবিহীন ফাংশন, এই যে হাই দেখাচ্ছে। তো এখন অ্যানোনিমাস ফাংশনে রূপান্তর করতে গেলে আমাকে সিম্পলি এইটা উঠাই দিতে হবে। দিয়ে এখানে আমি যে কোনো ভেরিয়েবলে নিয়ে লেট এ ইজ ইকুয়াল টু এটা দিলাম। এই যে এখন যদি আমি এ কে কল করি সেম কাহিনী হবে। এতে রাখছি ফাংশনটাকে আমি কল করলাম। ঠিক আছে? তো হাইড করা যাবে না? হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন যদি আমি সেভ করি, এই যে আবার সেম জিনিস দেখাচ্ছে, কিন্তু এখানে ফাংশনটা কিন্তু কোনো নাম নাই। বোঝা গেছে? এই জিনিসটাকে নাম নাই, আবার এইটাকে এই যে এখানে নাম নাই, এই জিনিসটাকে আবার আমরা এইভাবে ইউজ করব। এইটা তো বোঝাটা একেবারে জরুরি। এই যে এটা একটা অ্যারো ফাংশন হয়ে গেল। এই যে স্ট্রাকচার আছে না, এইটা আমার সেদিন গতদিন বলা খুবই জরুরি ছিল। আমরা ঠিক এই জিনিসটা ইউজ করবো বারবার, একটা এ সমান নাম দিয়ে, এরকম একটা দিয়ে, এরকম দিয়ে। ঠিক আছে? এখানে নাম হয়ে গেল এ আর কি, এই যে হাই দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা অ্যারো ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, ডিস্ট্রাকচারিং, এক্সপোর্ট ইম্পোর্ট করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটাতে আসবো সেইটা হলো আজকের মূলত এইটা নিয়ে আমি আলোচনা করার উদ্দেশ্যে আসা, কারণ এইটা আমাদের খুব কাজে লাগবে। তো এটা আমি এখানে একটু লিখি, ক্লাস তৈরি করব একটা। এই যে একটা ক্লাস দিলাম নাম, এখানে পারসন, ব্যাস, এটা একটা ক্লাস তৈরি হয়ে গেল। এইখানে ক্লাসের আগের ওয়েটা দেখাই। কনস্ট্রাক্টর নামে একটা জিনিস রয়েছে যেটা কি করে, ভেরিয়েবল বা প্রপার্টিটা তৈরি করবে। তো এর প্রপার্টি আমি দিচ্ছি হলো এই দিস কিওয়ার্ডটা আমরা বারবার ওখানে ইউজ করবো। দিস মানে কি? দিস ডট নেম হলো মাহিম। ওকে, সরি, মাহিম। এটা এই পার্সনের মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েবল তৈরি করতে চাই তাহলে কনস্ট্রাক্টর ইউজ করব। আচ্ছা, এরকম অনেক কনস্ট্রাক্টর এখানে বলতে ভেরিয়েবল তৈরি করতে পারবো। আমি এখানে আরেকটা মেথড বানাচ্ছি যেটা করবে কি, প্রিন্ট করবে। ওকে, এটা প্রিন্ট করবে। এটা কি প্রিন্ট করবে? console.log this.name। ওকে, এই এই জিনিসগুলো মাথায় না ঢুকলে ভাই প্রচুর সমস্যা আছে। আমি মানে সিম্পলি একটা জিনিস বারবার বলবো এখানে, কারণ এই যে আমি দিস লিখবো, ক্লাস কম্পোনেন্টে বোঝা যাবে না যে কি লিখলাম আর কি।
আমি ক্লাস আর অবজেক্ট জিনিসটা বারবার করে বোঝাবার চেষ্টা করছি। দেখেন এখন আমি একটা অবজেক্ট যদি বানাই, আমি অবজেক্ট নাম দিলাম হলো কনস্ট, যে পার্সন ছোট হাতের। আচ্ছা, পার ইজ ইকুয়াল টু নিউ, তরি শুনতে পাও? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো এই যে পারের মধ্যে আমি এই এখন একটা জিনিস বুঝাই, এই যে এইটা ক্লাস, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স বা আমি বলবো যে অবজেক্ট তৈরি করলাম হলো এই পার নামে। এখন এই পার কিন্তু ইনহারেন্টলি এই 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 দিস ডট নেম এটা পেয়ে গেছে, এইখানে যে মেথডটা যে কাজ করবে সেটা পেয়ে গেছে। আচ্ছা, এবার আমার মনে পড়ছে, এটা হলো অ্যাবস্ট্রাকশন। ক্লাসের অনেকগুলো গুণ আছে, তারপর ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, তারপর আরো দুইটা আছে আমি এই মুহূর্তে ভুলে গেলাম। তো এইখানে অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আমি এইটুকু কিন্তু আমরা সাধারণত এরকম লিখবো, এই ক্লাস এটাও লিখবো, মানে এই জিনিসগুলো হাইড থাকে বিভিন্ন জায়গায়। যেমন আমরা লাইব্রেরি ইনক্লুড করিনি আদনান, ওই যে C++ ল্যাঙ্গুয়েজের সময় উপরে আমরা ইনক্লুড করছি, সেইটা মূলত এরকম ওখানে ওদের ডিফাইন করা আছে ক্লাস, সেখান থেকে আমরা এইভাবে করে জাস্ট শুধু এইরকম লাইনগুলো লিখে কিন্তু আমরা ওর প্রপার্টিগুলো ইউজ করছি। যেমন আমি তোমাদের দেখাই, আমি যদি এখন পার ডট এখানে প্রিন্ট লিখি, যে পার ডট প্রিন্টকে যদি আমি এখানে কল করি এরকম করে, তাহলে দেখা যাবে যে এই যে কনসোল ডট লগ, এটা কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই উপরে এটা একটা ক্লাস, এইখানে আমি জাস্ট নিউ লিখে এই ক্লাসটাকে এখানে কল করলাম, হয়ে গেল। কল করলাম, করলে সেই পাটা অটোমেটিকলি, এই প্রিন্টটা তো এর জিনিস না, পারের জিনিস না। লাইট জ্বলা, দেখতে পাচ্ছি না, লাইট অন করে দেখি রেও। এক মিনিট, একটু লাইট অফ করে ওদিকে বাইরে ওটা দেখা যায় না রে ভাই, আমার স্টুডেন্টরা বসে আছে, দে আর কিছুক্ষণ পরে। আচ্ছা, হ্যাঁ, এখন এই জিনিসগুলো তো এর এই ক্লাসের, তো আমি এইটুকু লিখে এই ক্লাসের প্রপার্টিজ গুলো, ফাংশন গুলো, এগুলো পেয়ে গেলাম। এখন আমি যদি প্রিন্ট করি, দেখা যাবে যে আলটিমেটলি আমার এই ক্লাসের প্রপার্টি গুলো এই পার নামে অবজেক্টটা পেয়ে গেল। আমি যদি এখন এটা প্রিন্ট করি, ইট শুড ওয়ার্ক। আচ্ছা, এটা কিছু দেখালো না কেন? আরেকবার দেখি, দিস ডট নেম। আমি তো এখানে প্রিন্টটাকে কল করলাম, তাই না? এই যে প্রিন্ট, ক্লাস পারসন কনস্ট্রাক্টর দিয়ে এখানে আমি একটা নেম তৈরি করলাম, প্রপার্টি তৈরি করলাম, দিস ডট নেম। আচ্ছা, আমি যদি এখন পার ডট নেমটাকে কনসোল করি, হ্যাঁ পার ডট নেমটাকে কনসোল করি, আগে দেখি আমি এখানে পাচ্ছি কিনা। কনসোল ডট লগ পার ডট, সরি, এইবার দেখি এই নেমটা কিন্তু এই 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 ক্লাসের, তো এখানে আমার পেয়ে যাওয়ার কথা। এই যে পাইছে, ও প্রপার্টিটা পাচ্ছে, ইয়েটা পাচ্ছে না শুধু এই, মানে এই এই পার ডট নেম কোথা থেকে পেলো? এই পারের তো কিছু নাই, শুধু এই ক্লাসটাকে সে কল করছে, তার মানে এই ক্লাসের একটা অবজেক্ট হয়ে গেল। তো এখন এই যে কিন্তু ইয়েটা পেয়ে যাচ্ছে সে, এর এর যে আমার প্রপার্টিটা তৈরি করেছিলাম সেটা কিন্তু সে পেয়ে গেল। কিন্তু আমি যখন এইখানে এই প্রিন্টটা করলাম, সেটা পেলো না কেন? পার মানে মেথডটা পেলো না কেন? পার ডট এখানে প্রিন্ট, রাইট, কন্ট্রোল ডট সেভ। ও এবার এবার ঠিক আছে, এবার দুইটা দেখাচ্ছে। এবার এবার এই মাহি কিন্তু দেখালো হলো এইখানকার জন্য, আর আমি যখন যে এইখানে এই প্রিন্টটা আবার ইয়ে করছি, তখন এইখানে এই নেমের জন্য কিন্তু এই মাহিটা দেখাইছে। এখন যদি আমি এইটাকে এখন অফ করে দিই, তাহলে দেখাবে একবার একটা কাজ করে কেন? এখন দেখি এই প্রিন্ট মেথডটা কাজ করার কথা। ওকে, ইটস ওয়ার্কিং। কেউ জয়েন হওয়ার চেষ্টা করছে, ফারুক ভাই। তো ফারুক ভাই কেমন আছেন? ফারুক ভাই হয়তো মেসেজ দিবেন। ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 শুনতে পাচ্ছি ভাই, ভালো আছেন?
ভাই ভালো আছি, মানে একটু আমি দূরে ছিলাম, অনেক আস্তে আস্তে লেট হয়ে গেছে আর কি। একটু ও আচ্ছা sorry ভাই। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই ভাই, সমস্যা নাই। আমি এই ক্লাসটা রেকর্ডেড করছি আর কি, রেকর্ডেড পাবেন আর কি ইনশাল্লাহ। আচ্ছা এখানে ঠিক আছে। এখানে রেকর্ড হচ্ছে, এখানে আচ্ছা ওকে, চালাও সাউন্ড ঠিক আছে। সাউন্ড কোয়ালিটিও ভালো, রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হবে, রেকর্ড হতে হবে, নাহলে তো সমস্যা। রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বোঝাচ্ছিলাম ভাই, এখানে ক্লাস আর অবজেক্ট নিয়ে কথা বলছিলাম। তো এইখানে আমি একটা ক্লাস তৈরি করেছি। তো এইখানে ক্লাস তৈরি করতে গেলে আমাদেরকে ক্লাস কিওয়ার্ডটা দিতে হয়, আর এখানে এই যে ক্লাসের নামটা, আর এর ভিতরে এই যে কনস্ট্রাক্টরটা দিতে হয়। এই কনস্ট্রাক্টর লেখাটাও আমরা কিন্তু বারবার ইয়েতে ইউজ করব, কি বলে হলো যে রিয়াক্টে ইউজ করব, যদি আমি ক্লাস কম্পোনেন্টে কাজ করি। তো কনভেনশন হলো ফাংশনাল কম্পোনেন্টে কাজ করা, সেই কম্পোনেন্টগুলো আমরা বেশ কিছুদিনের মধ্যে জানতে পারবো। এই কনস্ট্রাক্টরের মধ্যে কাজ কি, কনস্ট্রাক্টর নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে কনস্ট্রাক্ট করে, মানে গঠন করে। সে কি গঠন করবে, প্রপার্টিগুলো ঠিক করে দেবে যে এই ক্লাসের প্রপার্টি কি হবে। আর এখানে কিছু আমি এই যে একটা মেথড ডিক্লেয়ার করেছি। তো এখন আমি যখন নিউ কিওয়ার্ড ইউজ করে এই যে পারের মধ্যে এই পার্সনটা কল করলাম, বা এটাকে একটা অবজেক্ট তৈরি করলাম ইনস্ট্যান্ট, এ কিন্তু আলটিমেটলি এর মেথডগুলোও পেয়ে যাবে, আবার অবজেক্টগুলোও পেয়ে যাবে। তো এইটা হলো ক্লাসের একটা কাজ। তো এখন এর আধুনিক আরও অনেক ওয়ে আছে, যেমন আমি এইগুলো না দিয়ে আমি সিম্পলি লিখে দিতে পারি নেম ইজ ইকুয়াল টু, এইটা হলো সুরিত দিলাম। তখন আর আমাকে এখানে দিসও ইউজ করতে হবে না, আলটিমেটলি সে কিন্তু একই কাজ করবে। এখন আমি যদি এটাকে কল করি, কিসের প্রবলেম কি, নেম ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এইখানে is dot name, এই জেএস বিনে এই কোডগুলো করা বেটার ছিল, পাশাপাশি ইয়ে থাকে। তো জেএস বিনে বিভিন্ন কারণে আবার ইয়ে হয়। আচ্ছা, এই দিস ডট নেম এখানে দিসটা দিতে হবে। আচ্ছা, কিন্তু এইখানে আর কোনো দিস দিতে হচ্ছে না। তো এখন এই যে এই মেথডটা কোথা থেকে কল হচ্ছে, এই ক্লাসের থেকেও আলটিমেটলি সে কিন্তু পেয়ে যাচ্ছে। তো এইবার আমি দেখাবো হলো ইনহেরিটেন্স। আচ্ছা, এই জেএস বিনে কেমন হয়, আপনারা সবাই যেহেতু আছেন, আমি একটু জেএস বিনে আপনাদেরকে দেখাই। জেএস বিন এটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করার জন্য দারুণ একটা টার্মিনাল আছে, এখানে সুন্দর করে দেখা যাবে অনলাইন। কিন্তু এইখানে বেশ কিছু বেবেলের নিয়ে ঝামেলা হয়, রান করতে চায় না, এই জন্য আমি এটা বেছে নিচ্ছি। আচ্ছা, এটা হলো এখানে জাভাস্ক্রিপ্টে ক্লিক করতে হবে, আর হলো আউটপুট বন্ধ, কনসোল থাকবে, এটা বন্ধ। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ সরি, জাভাস্ক্রিপ্ট। এই যে এই পাশে আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, আর এই পাশে কনসোল দেখা যাবে আউটপুট। এটা একটু পরিষ্কার বেশি, তাই নয় কি? এখানে বারবার এখানে নিচে ক্লিক করাও লাগবে না, ওখানে জাস্ট ক্লিক করলে ভালো হয়। আমি এইগুলো জিনিস ওখানে নিয়ে যাই একটু, কন্ট্রোল সি, কন্ট্রোল, ওকে। এখন আমি দেখি একটু, যদি এবার রান করি, ওকে, এইখানে সুন্দরভাবে দেখাচ্ছে আউটপুটগুলো। ঠিক আছে, ফন্ট টন মনে হয় একটু বাড়াই নিলে বেটার হবে। আর এটা এখানে কেন, আচ্ছা এই যে ES6 বেবেল, এটা সিলেক্ট করলে আমার আরো সুবিধা হয়। এইটা নিচে নামাই দিই, রাইট। এখন ঠিক আছে, এখন এখানে কোড করাটা বেটার সুবিধা, এটা ক্লিয়ার করা যাবে, ক্লিক করলে ক্লিয়ার, আবার এদিক দিয়ে আউটপুট রান করলেই রান, ব্যাস। তো এইখানে মনে হচ্ছে ভালো আর কি। তো এখন আমি ক্লাসের এই জাস্ট সিম্পল এটা দেখাইলাম, একটা ক্লাসের কীভাবে প্রপার্টি বা এগুলো ইউজ করা যায়। এবার আমি দেখাবো হলো ইনহেরিটেন্স। সাপোজ এই ক্লাসকে ইনহেরিটেন্স বলতে আরেকটা ক্লাসকে আমি এই ক্লাসের সাথে কিভাবে পৈতৃকতে পেতে পারি। তো আমি এইখানে আরেকটা ক্লাস বানাচ্ছি, ক্লাস দিলাম হলো হিউম্যান। এগুলো কমন উদাহরণ, বিভিন্ন ইয়েতে ইউজ করে। তো এইখানে আমি আরেকটা প্রপার্টি বানাচ্ছি হলো জেন্ডার, ওকে। এই জেন্ডারের মধ্যে আমি রাখছি হলো মেল, ওকে। তো এটা কিন্তু আরেকটা ক্লাস, এই যে হিউম্যান নামে এটা কিন্তু আরেকটা ক্লাস। এই যে ইউরোগুলো দেখাচ্ছে, এগুলো দেখাক, এটা আরেকটা ক্লাস। এখন এটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই, আচ্ছা, তো এটাকে আমাকে যেটা লিখতে হবে, ক্লাস পারসন এক্সটেন্ডস, এই জিনিসটাও আমরা বারবার ইউজ করব, লিখবো আর কি, এক্সটেন্ডস হিউম্যান, SU
ওকে, তাহলে এই এক্সটেন্ডস হিউম্যান বলতে সে হিউম্যানকে এক্সটেন্ড করছে বা হিউম্যানকে সে কনকুয়ার করছে বা হচ্ছে মানে একে একে সে পার্সনটাও হিউম্যানকে ইউজ করতে পারবে, মানে এই হিউম্যানের মধ্যে এখন যে জেন্ডারটা আছে এই কিন্তু পৈতৃক সূত্রে এটাও পেয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। যেমন এখন এই পার্সনকে আমি এইখানে যে আমি যে ইয়া করছি কি বলে হলো যে এই যে ব্যবহার করছি, এই পার্সন কিন্তু এবারে হিউম্যানকেও পাবে। এখন যদি আমি এখানে প্রিন্ট করছি, আমি যদি এখানে জেন্ডারটা প্রিন্ট করি, জেন্ডারটা কিন্তু এই পার্সনের না, হিউম্যানের, এই হিউম্যানের ক্লাসে দেওয়া আছে। দেখি তো আমি যে এখন জেন্ডারটা কনসোল লগ করি, কনসোল ডট লগ, আমি লিখবো হলো জেন্ডার পার ডট জেন্ডার জেন্ডার, তাহলে সে কিন্তু এই ইনহেরিটেন্টলি এই ক্লাসেরও মেথডটা মানে প্রপার্টি, এটার প্রপার্টি মেথড হলো এটা, ফাংশনগুলোকে মেথড আর প্রপার্টিসগুলোকে এগুলোকে প্রপার্টিস বলা আছে, ভেরিয়েবল টাইপের যেগুলো। এখন যদি আমি এটা ক্লিয়ার করি, ওর যদি রান করার চেষ্টা করি, এই যে মেল দেখাচ্ছে, এই সিম্পলি আমি যে এই কাজগুলো করলাম এটা আসলে সিম্পল হলেও এইগুলোর উপর বেস করে পুরো আমাদের প্রজেক্টগুলো দাঁড়াবে। ক্লাসের ব্যাপারগুলো আমি যখন ওখানে লিখবো সব সময় কাজে লাগবে। কি এই ক্লাসের অবজেক্ট প্রপার্টিটাকে আমি এই ক্লাস এক্সটেন্ড করলো করে এই ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টটা আলটিমেটলি এই ক্লাসেরও প্রপার্টিটাকে পেয়ে যাচ্ছে। তো এইভাবে করে অ্যাবস্ট্রাকশন করা হয়। আমাদের সামনে তো আর সব জিনিস থাকবে না, বিভিন্ন রেডিমেড ক্লাস থাকবে, লাইব্রেরি থাকবে, সেগুলো আমরা এইরকম করে সিম্পলি জাস্ট খালি নিউ কিওয়ার্ড বা এরকম কিছু দিয়ে অ্যাসাইন করে সেই জিনিসটা এগুলো ব্যবহার করব। তখন আবার যদি আমরা প্রশ্ন করি যাচ্ছে যে পার ডট জেন্ডার মানে কি, এটা কিন্তু মাথার মধ্যে আইডিয়া নিয়ে আসতে হবে যে এটা অবশ্যই কোনো ক্লাসে তৈরি করা আছে, সেটা আমরা এখানে এই মেথডটা এই ফাংশনটা ইউজ করছি। ওকে, তো এইটা হলো ক্লাস, ইনহেরিটেন্স, অবজেক্টস, আর হলো কি বলে এই তো প্রপার্টিস মেথড। আচ্ছা, আমি একটা জিনিস ভাই ফারুক ভাই দেখাইছি, আমি আমি মনে করি এটা দেখানো খুবই জরুরি, কারণ অনেকেই বেসিক ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন হয়ে ক্লাস আর অবজেক্টের ধারণাটা ক্লিয়ার হয় না। তো আমি বলবো যে এই ক্লাস আর অবজেক্টের এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। ক্লাস হলো সার্বিক একটা ব্যাপার, বা ক্লাস বলতেই বোঝা যাচ্ছে যে এই ক্লাসের, তো এই ক্লাসটা হলো ডগ একটা ক্লাস যদি হয়, এর প্রপার্টি আছে কিছু আর কিছু মেথড আছে। এখন এটা সবার জন্য এখানে অনেক বেশি প্রপার্টি বা মেথড থাকবে, কিন্তু এইটা যখন আমি অবজেক্ট তৈরি করব এর কিছু মেথড নাও লাগতে পারে, এর আবার এর দেখা যাচ্ছে যে প্রপার্টি কম লাগতে পারে, কিন্তু এইটাকে সবগুলো থাকবে মেথড প্রপার্টি এগুলো। মানে আমি একটা জাস্ট বোঝাচ্ছি যে এই ক্লাসের অবজেক্ট হলো এইটা, এই প্রপার্টি আর মেথডগুলো পৈতৃক সূত্রে পেয়ে যাবে যদি আমরা একটা অবজেক্ট তৈরি করি। এটা হলো ব্লু প্রিন্টের মতো। তো আমি ডগ বললে তখন বুঝে নিব, মাথায় আসবে যে এই জিনিসগুলো থাকবে, তার এই প্রপার্টিগুলো থাকতে পারে, ডগ যে কোনো ডগ হলেই বুঝে নিব। তো এটা হলো তার ক্লাস, এই ডগ ক্লাসের এই জিনিসগুলো থাকে। আবার কার ক্লাস হলে এই জিনিসগুলো থাকে, সকল কারই, যেটা যে কোনো ব্র্যান্ডের কারই হোক না কেন এই জিনিসগুলো কমন। এটা হলো এই সিস্টেমে আমরা ক্লাস জিনিসটা আমি জাস্ট করে দেখালাম। আর ডিস্ট্রাকচারিং দেখাইছি, আর মনে হয় হ্যাঁ অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখালাম, অ্যারে ডিস্ট্রাকচারিং দেখাইছি। তো এইটুকুই আজকে ক্লাসে ছিল, যে অবজেক্ট কি, ক্লাস কি, ডিস্ট্রাকচারিং কি, তারপরে হলো যে এক্সপোর্ট ইম্পোর্ট কি, এই দুটো জিনিস ছিল। আরেকটা জিনিস আমাদের এটাকে বলা হচ্ছে নেক্সট, আমি যে জিনিসগুলো মূলত আলোচনা করছি নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্ট বলা হয়। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আর শেষে আজকে আরেকটা জিনিস আলোচনা করব, এটা এখানে করা লাগবে, কারণ এই অবজেক্ট ওই ইয়েতে টার্মিনালে সাপোর্ট করবে না। তো এইখানে কি একটা হলো স্পিড অপারেটর। তো স্পিড অপারেটর আর কি, যেটা আমি একটা কনস্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা কনস্ট, আমি লিখলাম হলো ওবিজে। ওকে, সরি ওবিজে। এটা আপনারা যারা জানেন তারা তো স্বাগতম, আর যারা জানেন না এটা খুব সুন্দর করে দেখেন। এখানে হলো এটা দিলাম হলো মাসুম। ওকে, যদিও আমি আমার ফাংশনগুলো স্ট্যান্ড বা ইয়েগুলো খুব ছোট ছোট উদাহরণ নিচ্ছি, FIRST ফার্স্ট। ওকে, এটা হলো একটা অবজেক্ট। এখন আমি যদি এই অবজেক্টটাকে এটা হলো আমি যদি ওই অবজেক্টটাকে এইভাবে করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নেই, OBJ2, সাপোজ এরকম নিলাম হলো OBJ, এটাকে বলা হচ্ছে, আমি এটা অবশ্য নেক্সট ক্লাসে নিব, পিওর ফাংশন, ইমিউটেবিলিটি,
কারি ফাংশন, এই মেথডগুলো আস্তে আস্তে বিভিন্ন জিনিস আমি আলোচনা করব। তো এইটা করার ফলে কি হলো, এই যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তারা মেমোরিতে পয়েন্টার সম্বন্ধে একটা বিষয় ধারণা পায়, আমি দেখি ফার্স্ট ইয়ারে। এখন আর আপনারা যারা এখানে আছেন তারা কতটুকু এটা বুঝতে পারবেন আমি জানি না। এই যে আমি এখানে অবজেক্টটা তৈরি করলাম, এই একটা শ্যালো কপি তৈরি করবে, তার মানে হলো এই অবজেক্টটা যে মেমোরিতে আছে সেই মেমোরির অ্যাড্রেসটাকে আমি কিন্তু এখানে নিয়ে নিলাম অবজেক্ট 2-তে। তো এখন আমি যদি এরকম করি ও বি জে ডট সরি ও বি জে 2 ডট নেম, এই নেমের মধ্যে আমি যদি এখন মাসুমটাকে চেঞ্জ করে রাখি রানা, ওকে, এখন যদি আমি রানা রাখি, তাহলে এখন আমাকে একটু কেউ বলার চেষ্টা করবেন যে এই আমি যদি ইয়েটাকে প্রিন্ট করি, ওবিজেটাকে, এই উপরের ওবিজেটাকে, তাহলে কি থাকবে সেখানে কনসোল, এই সম্বন্ধে কারো কি ধারণা কি থাকতে পারে? আমি এখানে একটু পজ করবো আর কি, শুনবো আর কি। ও মানে প্রসিডিউরাল প্রোগ্রামিং এ এখানে দেখি আমি এই অবজেক্টটার মধ্যে নেম আর স্ট্যান্ড রাখছি, আবার অবজেক্ট 2-তে ওবিজিটাকে রাখছি, দেখে আমি ওবিজে 2 এর নেম যেটা সেটাকে আমি চেঞ্জ করছি। তাহলে আমার কিন্তু অবজেক্ট ওবিজে এই যে অবজেক্টটা আছে এটাতে কোনো চেঞ্জ হওয়ার কথা না। ভালো করে বুঝেন, আমি যে ওবিজেটাকে ওবিজে 2-তে রাখছি, আমি ওবিজে 2 এর নেমটাকে আমি চেঞ্জ করছি, তাহলে আমার কেন ওবিজেতে চেঞ্জ হবে, তাই না? এখন কিন্তু প্রশ্ন হলো চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখা যাবে যে চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমার কথার মাথা না আসলে আমি বারবার বলবো। ও সেভ করা হয়নি, ওকে। হাউ, এটা একটা বিশাল প্রশ্ন, আমারও মাঝে মধ্যে ভুলে যাই। এই যে কিভাবে নাম রানা হয়ে গেল, আমি তো অবজেক্ট 2-তে রাখলাম, আমি আমার কথা হলো একটা ভেরিয়েবলের জিনিস আমি আরেক জায়গায় রাখলাম, রেখে ওই ভেরিয়েবলে চেঞ্জ করলাম, তাহলে আগেরটাতে কেন চেঞ্জ হবে? এটা প্রশ্ন না লিটন ভাই? জি ভাই। হ্যাঁ, এইটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। এখানে যারা আমার ছোট ভাই আদনান শহীদ আছে, তোমরা বুঝতে পারছো কিনা? এখানে দেখো, এইটা একটা অবজেক্টের মধ্যে যে মালামালগুলো আছে সেটাকে আমি আরেকটা পাত্রে রাখলাম, সেই পাত্রে চেঞ্জ করলাম, কিন্তু উপরের যেটা পাত্র আগের ছিল সেটাতে কেন চেঞ্জ হবে? এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা সমস্যা বলবো। তো এই সমস্যার সুবিধা আমরা মানে সমাধান আছে, বিভিন্ন লাইব্রেরি আছে। এটা অসুবিধা কি, আমি কোথায় কোন একটা অবজেক্টকে পরে রাখছি, রেখে মানে অন্য জায়গায় রেখে ব্যবহার করে সেখানে চেঞ্জ করছি, আলটিমেটলি উপরে সে জায়গায় চেঞ্জ হয়ে যাবে, পুরো প্রজেক্টের মধ্যে একটা ইরর এসে যাবে। সমস্যা, উপরের প্রজেক্টটাকে আমি অন্য জায়গায় রেখে অন্য জায়গায় কাজ করছি অন্য নামে, কিন্তু সেই নামে কিছু চেঞ্জ করার ফলে উপরের আমার প্রজেক্ট মেইন যেটা অবজেক্ট ছিল সেখানেও সমস্যা, চেঞ্জ হয়ে গেছে। ইটস এ বিগ প্রবলেম। এই সমস্যা সমাধান করতে হবে। এই জন্য আমরা রিডাক্স যখন কাজ করব সেখানে কিছু ইমিউটেবল এরকম কিছু কম্পোনেন্ট আছে, বা এই ইমিউটেবিলিটি নিয়ে আমি নেক্সট দিনে কিছু জিনিস আলোচনা করব। তো এইটা করার জন্য আমরা আমাদেরকে যেটা করতে হবে সমাধান হলো, এখন এইখানে আমাকে এইরকম করে অবজেক্টটাকে একটা কপি বানায় নিতে হবে। এবার আর আচ্ছা, এইটা বলার আগে এটা বলি, এটা কেন হচ্ছে এরকম। এটা এরকম হওয়ার কারণ হলো, আমি অবজেক্টটাকে অবজেক্ট 2-তে কপি করে নিলেও আসলে এর অ্যাড্রেসটাকে নিই, তার মানে একই অ্যাড্রেসে এখন আমার অবজেক্ট ওবিজেও পয়েন্ট করছে, ওবিজে 2-এ পয়েন্ট করছে, যার কারণে আমি যদি ওবিজে 2-তে চেঞ্জ করি আমার দুটোতেই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি অ্যাড্রেসটাকে নিচ্ছি। ওবিজে 3 হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট 3 বা এর একার দুইয়ের অধিক কোন অবজেক্ট হওয়ার সম্ভাবনা আছে? বুঝি নাই, আরেকবার বলো। দুইয়ের অধিক মানে অবজেক্ট 3 অবজেক্ট 4 এমন হ্যাঁ হওয়ার হ্যাঁ কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আমার কপি করে যে কোনো জায়গায় রাখতে পারি, এরকম সমস্যা নাই, যতটা বানাতে পারি, কিন্তু এভাবে বানালে পরে যদি কোনো কারণে চেঞ্জ করি তো উপরে যেটা থাকে নিচ্ছি সেটা থেকেও চেঞ্জ হয়ে যাবে, এইটা বলছি আমি। তো এইটা যাতে না হয়, যাতে এখানে সম্পূর্ণ আলাদা অ্যাড্রেসের আলাদা জিনিস তৈরি হয়, এইখানে আমাদেরকে এই যে স্প্লিট অপারেটর এইটা আমরা বারবার ব্যবহার করব, অ্যারের ক্ষেত্রেও এবং অবজেক্টের ক্ষেত্রেও একই রকমই করে আমাকে এখানে লিখতে হবে ও বি জে। নাও এখন সে কি হলো, ওবিজেটাকে সে একটা আলাদা জায়গায় আলাদা কপি করলো। এখন আমি যে ওবিজিতেও চেঞ্জ করলাম, এখন আর ওবিজিতে চেঞ্জ হবে না, আগেরটাই থাকবে। মানে আমি যে এখন অবজেক্ট 2-তে চেঞ্জ করলাম, আগেরটাতে এখন আর চেঞ্জ হবে না। এখন আমি যদি সেভ করি, এখন আমি যদি রান করি, দেখা যাবে যে আগের এই যে আগের প্রথম অবজেক্টটাই রয়েছে মাসুম, ওকে, আগের অবজেক্টটাই কিন্তু রয়েছে মাসুম। তো এইটা হলো স্প্লিট অপারেটর। তো আমরা দেখলাম আজকে কিভাবে ডিস্ট্রাকচারিং করতে হয়, তারপরে হলো ক্লাস অবজেক্ট জিনিসটা কি, আর অ্যানোনিমাস ফাংশন,
এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে স্পিড অপারেটর, এইগুলো বেসিক জিনিস দেখলাম। এখন আমি একটু আপনাদের সাথে কথা বলে নিব যে আপনারা এই যে যারা ফারুক ভাই আছেন আর লিটন ভাই, আদনান, সুজিত, তো আপনারা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করব। তো আমাদের যদি এইগুলো জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো জানা থাকে, তাহলে আজকে কয় তারিখ, 1 তারিখ, আমরা 3 তারিখ থেকে রিয়াক্ট শুরু করে দিতে পারি। আসলে আমার যত কম টাইম আপনারা নেবেন আমারই আসলে এক প্রকার সুবিধা, কারণ প্রজেক্ট কোর্স শেষ হয়ে যাবে। তো তাতে করে আমি মনে করছি যে আপনাদের যদি কিছু সময় দেওয়া যায়, তো আপনারা এই অবসর সময়ে যে যারা ব্যস্ত খুব, কিছু ভিডিও টিডিও, কিছু ব্লগ টোলগ পড়লেন জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বেসিক বেসটা শক্ত হবে। আর যারা জানেন তো জানেন, স্কিপ করতে পারলেন, কিন্তু আদনান, শুরি, তোমাদের জন্য এটা অবশ্যই বেনিফিশিয়াল। তোমরা যত দেখবা ল্যাঙ্গুয়েজটা, তত তোমাদের নেক্সটে গিয়ে সহজ হবে। তাছাড়া কিন্তু কিছুদিন পরে গিয়ে যদি সব মাথার উপরে দিয়ে যায়, তখন কিন্তু তোমরা আমার এই চেষ্টাটাই ব্যর্থ হবে। আর তখন আমার নামটাই থাকবে না যে কি শিখতে গেছিলাম কিবরিয়া ভাইয়ের কাছে, কিন্তু কিছু শেখা হয়নি। আলটিমেটলি আমি ব্যর্থ, তোমরা না, আমি ব্যর্থ। তো এই জন্য আমি বারবার ভাবে তোমাদেরকে বলি যে তোমরা এই যা শিখছি, ইফ এলস দিয়ে, ফর লুপ দিয়েও কিন্তু প্রোগ্রামিং করা যায়। পড়তে থাকো, সময় দিতে থাকো। তারপরে হলো যে এই যে আমি ফাংশন, ক্লাস, গত দিন জিনিসগুলো বোঝালাম, অ্যারে, লুপ, এগুলো তো সব বোঝাচ্ছি, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তারপরে সমস্যা হলে জানাও, প্রোগ্রামিং করো, সময় দাও। প্রথম তোমরা মাত্র 10 তারিখ পর্যন্ত, আমি বলেছি আজকে 1 তারিখ, 10 তারিখের আগ পর্যন্ত জাভাস্ক্রিপ্টটাকে মোটামুটি জানার চেষ্টা করো, তাহলে কিন্তু সহজ হবে। তো কি করছো সুদীপ, সৌরিত, তুমি কি করছো বলো? এই তোমাদের গত ক্লাসে বলা ছিল যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, কিছু কি করছো বলো? রিসার্চ ভিডিও দেখছো না প্রোগ্রামিং করছো, না কিছু করো নাই? সত্য কথা বলো। ভাই আমি প্র্যাকটিস করতেছি ভাই, আমারটা শেষ হয় নাই, আমি ইয়াতে পর্যন্ত আছি। হ্যালো, বলো কোন পর্যন্ত আছো, মানে এমনি দেখতেছিলা জাভাস্ক্রিপ্ট, তাই তো? না এসিং এ ওটাই প্র্যাকটিস করতেছি ভাই আমি। আচ্ছা, ওই কনসেপ্টটা আমার মানে পুরোপুরি আমি ধরতে পারতেছি না, আমি মানে নিজে শোনো, নিজে করতে পারতেছি না। ভিডিও দেখলে পারি, নাহলে পারি না ভাই, এমনি নিজে নিজে পারি না আর কি, সমস্যা হচ্ছে। ওকে ওকে, এই কনসেপ্টটা যদি এখন তো মাথায় না ঢোকে, স্কিপ করো, কাজ করতে করতে দেখবা ঢুকবে। অনেক জিনিসই কিন্তু প্রথমে মাথায় ঢোকে না, আমারও ঢোকেনি, পরে আমি দেখি যে মাথায় ঢুকে। এই জন্য এইটা নিয়ে পড়ে থেকো না। আমরা ইয়েতে তুমি নেক্সট প্রোগ্রামিং করো, অ্যাসেঙ্গার তো প্রোগ্রামিং এ ইউজ হয় না। এখানে যা জিনিস আমি বললাম, এগুলো তো প্রোগ্রামিং করতে কাজে লাগে না। প্রোগ্রামিং এ ইফ এলস লুপস আর প্রোগ্রামিং মানে হলো কিছু লজিক বৃদ্ধি হয় মাথায়, যে কিভাবে এই কাজটা হয়। এই যে এখন আমি একটা দু একটা প্রোগ্রামিং করব, তাহলে কিন্তু বুঝতে পারবা। তো এই জিনিসগুলো লাগবে, লজিক লাগবে আমাদের, যে এই কাজটা করতে যাব, তাহলে এটা কিভাবে হবে। আমি বাস্তব অভিজ্ঞতা এগুলো আছে। প্রোগ্রামিং করে না করে ডেভেলপমেন্টে গিয়ে দেখা যাচ্ছে সিম্পল কিছু লজিক দিয়ে, আচ্ছা আমি এই যে বেতন এন্ট্রির জন্য আমাদের একটা প্রজেক্টে কাজ করছিল, আমার বলবো না, আমি নাম না বলি। তো দেখা যাচ্ছে যে আমার টিমমেটেরই কেউ সিম্পল কাজে লজিক আসছে না। কেন আসে না? তার মানে হলো প্রোগ্রামিং এর ধারণা নাই। সিম্পল একটা, যে আমি যদি জানুয়ারি মাসে বেতন দেওয়া না থাকে, ফেব্রুয়ারি মাসের বেতন আমি দিতে পারবো না। লারাভেলের কাজ করছিল, আমার লারাভেলের অভিজ্ঞতা আছে, এই জন্য আমি তো এইগুলো ইন ফিউচারে যারা ডেভেলপমেন্টের দিকে যাব, আমি তো মূলত প্রথমে বলে দিচ্ছি, আমি ফ্রন্ট এন্ড শেখানোর জন্য ফ্রন্ট এন্ডের ডিজাইন শেখাবো না, আমি ব্যাক এন্ডের ফাংশনালিটিগুলো যত দূর পারি চেষ্টা করব। তো এই জন্য প্রোগ্রামিং না জানলে লাভ হবে না বেশি। প্রোগ্রামিং বেসিক ন্যূনতম তো জানতে হবে, যে এইখানে এই লজিক এরকম। তো যাই হোক, এখন প্রোগ্রামিং এর কথা যেহেতু অত বলছি, আমরা একটু কোড ফোর্সে যাব। কোড ফোর্সে গিয়ে দেখি এই জিনিসগুলো। প্রোগ্রামিং করো, সুহৃদ, আদনান, তোমরা বিশেষ করে আমাকে প্রোগ্রামিং সলভ করে অ্যাকসেপ্টেড এই স্ক্রিনশটটা পাঠাও। কালকে অবশ্যই একটা হলেও প্রোগ্রামিং করবা, আমি তোমাদের কাছে এটা আশা রাখি। আমার যতটুকু বেসিক যেগুলো টার্মিনোলজি, করতে হবে, তো আমার ইয়ে নেই না শোনো, কোনটা। কোড ফোর্সে কেন লগ ইন হবে না? লগ ইন রেজিস্ট্রেশন জিনিসগুলো তো ওই যে রিকভারি ইয়া পাঠাবে, সেখানে ক্লিক করে অবশ্যই হবে। ওগুলো ওগুলো একটু চেষ্টা করো নিজে নিজে করার জন্য। লগ ইন করো, নাহলে ইউআইতে সব করে স্ক্রিনশট পাঠাও, ইউআইতে ঢোকো। আচ্ছা, এখন আমরা সেদিন মনে হয় একটা করেছিলাম ওয়াটার মিলন। আজকে আমি এই যে, আচ্ছা এই জিনিসটা আমি সবার সাথে একটু আলোচনা করি। থিয়েটার স্কার, এইটা দেখি কার এই মাথার মধ্যে লজিক। এটা একটা ম্যাথের প্রবলেম। প্রোগ্রামিং জিনিসটা কি, যদি প্রোগ্রামিং করি তাহলে বুঝতে পারবো। আসলে প্রোগ্রামিং শুধু ল্যাঙ্গুয়েজের সেন্টেক্স জানলে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানা হয় না। আমি তো ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স শিখাই দিলাম যে এইভাবে এইটা লিখতে হয়, কিন্তু প্রোগ্রামিং মানে হলো আলাদা লজিক মাথায়। সবাই প্রোগ্রামিং পারে না, এটা সত্য কথা। যে ধরলেই যে সেরকম পারবে তা না, ওটা এক একজনের এক এক রকম মাথায় থাকে।
প্র্যাকটিস করলে হয়তো একটা লেভেল পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু গড গিফটেড টাইপের কিছু মানুষ থাকে যারা প্রোগ্রামিং খুব সহজে সেরকম করে ফেলতে পারে। আচ্ছা যাই হোক, এইখানে থিয়েটার স্কোয়ার এইটা প্রবলেমটা পড়ি, আমি পড়ি, আমি একটু পড়ে বোঝাই দিই, তারপরে ডিসিশন নিই যে কি লজিকে কাজটা করা যাবে সবার কাছ থেকে। জাস্ট এইটা আরেকটা প্রবলেম করেই আজকে হয়তো শেষ করব। আর এই আমি বলে দিব কিছু প্রবলেম করার জন্য লিস্ট দিব, এই প্রবলেমগুলো আমরা করে আমাকে অ্যাকসেপ্টেড মেসেজে দিতে হবে। আচ্ছা এখানে হলো থিয়েটার স্কোয়ার। থিয়েটার স্কোয়ার ইন এ ক্যাপিটাল সিটি অফ বার্ল্যান্ড হ্যাজ এ রেক্টেঙ্গুলার শেপ উইথ দ্য সাইজ এন এম মিটার। অর্থাৎ একটা থিয়েটারের যে ফ্লোরের সাইজ হলো এন গুণুন এম, দৈর্ঘ্য গুণুন প্রস্থ। অন দ্য অকেশন অফ দ্য সিটি অ্যানিভার্সারি এ ডিসিশন ওয়াজ টেকেন টু প্যাপ দ্য স্কোয়ার। একটা ডিসিশন নেওয়া হয়েছিল, প্যাপ বলতে ঢেকে দেওয়া হবে ওই ওই স্কোয়ার বর্গক্ষেত্রটাকে উইথ স্কোয়ার গ্রানাইট ফ্ল্যাগস্টোন, অর্থাৎ ওই যে আমরা টাইলস বলি না, ওই টাইলস দিয়ে ঢেকে দেওয়া হবে। ইস ফ্ল্যাগস্টোন ইজ অফ দ্য সাইজ এ গুণুন এ। ফ্ল্যাগস্টোন গুলো বর্গাকার, মানে এ একটা সাইড হলে আরেকটা সাইডও এ। আসলে প্রোগ্রামিং কিন্তু শেখানো যায় না, আমি মনে করি প্রোগ্রামিং প্র্যাকটিসের ব্যাপার। আমি সেন্টেন্স শেখালাম, ল্যাঙ্গুয়েজ শেখালাম, সমস্যা হবে আমাকে জানাও, প্রোগ্রামিং করো। তো এর ঘটনা হলো একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটা মানে বর্গক্ষেত্র না, কিন্তু এই যে যেগুলো দিয়ে ঢাকা হবে সেগুলো বর্গক্ষেত্র, মানে টাইলস গুলো সাধারণত যেটা হয়। তো এখন এখানে বলছে হোয়াট ইজ দ্য লেস্ট নাম্বার অফ ফ্ল্যাগস্টোন নিডেড টু প্যাপ দ্য স্কোয়ার। সর্বনিম্ন মিনিমাম কয়টা টাইলস লাগবে। ইটস অ্যালাউড টু কাভার দ্য সারফেস লার্জার দেন দ্য থিয়েটার স্কোয়ার, যে কোনো যেন মানে থিয়েটার স্কোয়ারটা যেন ফাঁকা না থাকে, এটা যেন ঢাকা হয়ে যায়। যে কোনোভাবে আমি এইভাবে একটু ফাঁকা আছে, বাট দ্য স্কোয়ার হ্যাজ টু বি কাভার্ড, কিন্তু স্কোয়ারটাকে কাভার হতে হবে। ইট ইজ নট অ্যালাউড টু ব্রেক দ্য ফ্ল্যাগস্টোন, কোনো টাইলসকে ভাঙা যাবে না, বেশি হতে পারে কিন্তু কম হবে না, ভাঙাও যাবে না। দ্য সাইড অফ ফ্ল্যাগস্টোন শুড বি প্যারালাল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার। এখন এইখানে আমার মনে হয় আমার ওই পেইন্টটা যদি আমি ওপেন করে নেই তাহলে হয়তো কিছু এঁকে দেখাতে পারি আসলে কি বলছে এখানে। বিটম্যাপ ইমেজ নাকি, এইটা ওপেন করলে হবে নাকি? আচ্ছা এই যে পেইন্ট দিয়ে ওপেন করি, তাহলে এইখানে আমি আঁকতে পারবো। এই যে আমি ছোট্ট একটা প্রবলেম পড়লাম, এইটা কিন্তু পড়ে বুঝতে হবে, এইটাই হলো প্রোগ্রামিং। আচ্ছা এরা বলছে একটা এরকম একটা চতুর্ভুজের টাইলস দিয়ে ঢাকতে হবে সমান সমান এরকম। আচ্ছা আমি এটা এখানে একটা উদাহরণও দিই। এই যে এটা ধরলাম হলো 4, এটাও 4, আর এটা ধরলাম হলো 7 সিম্পল, এইটা 8। এখন বলো আদনান শহরিদ যে এইখানে সর্বোচ্চ কতটা টাইলস লাগবে। এটা আগে মাথায় খাটে বের করে নিতে হবে গাণিতিক ক্যালকুলেশন করে, তারপরে না হয় প্রোগ্রামিং। এটা হলো লজিক লাগবে, এটা সমস্যা সমাধান করতে হবে, কতটা টাইলস লাগতে পারে সর্বোচ্চ, কি ওয়েতে বের করবো গাণিতিকভাবে ক্যালকুলেশন ম্যাথ আর কি। এটা আমি এই 43 বাজে 2 মিনিট একটু পজ করে রাখছি, 2 মিনিট ভাবতে থাকি, 2 মিনিট পরে আমরা ইয়ে করব, এটা সমাধান করব, আমি করে দেব। কি বল, কোনটা কোনটা গুণ দিয়ে হয় নাই, হয় নাই। আমার কথা শোনা যাচ্ছে মাইকে? তারা বলছি পঁয়তাল্লিশ হয়নি এখনো, না
বেশি হোক, সমস্যা কি? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই সমস্যাটা আরেকবার এখানে দেখাই। তো এই যে এখানে আমাদের এন আর এম ইনপুট দেওয়া আছে, আর এ যেহেতু আমাদের সব দিকেই সমান ওই চতুর্ভুজগুলো মানে টাইলসগুলো, সুতরাং আমাদের এই টাইলসের একটা ধারের মানে পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে বলছে এরা 4, কিভাবে 4? এইটা কিভাবে বের করলো 4? 6×36 কে 4×16 দ্বারা ভাগ দিলে 4 হয়। খায়ের তুই যেটা বলছিস সমাধান সেটা না। আচ্ছা, এর সমাধান কি হবে আদনান বলো? মানে কি এমনি রিয়েল লাইফে বলো, তোমাদের ঘরের ধরো মেঝে টাইলস করবা, ওখানে তাহলে তোমাদের 7-8 বর্গ মিটার আছে আর তোমার টাইলস হলো 4 করে বা 6-6, তাহলে কয়টা টাইলস লাগবে এর কোনো হিসাব বের করতে পারবা গাণিতিক ভাবে? একটা চতুর্ভুজের মধ্যে কয়টা টাইলস বসবে? হ্যাঁ, রাইট, টাইলস ভাঙা যাবে না। এটা দেখো, এই জিনিসগুলো হলো গাণিতিক সমস্যা। এইভাবে যখন মাথা খাটাইতে থাকবা, এখানে আমাদের আরো মনে করো অনেক জিনিস আছে। রান টাইম, কতটুক টাইম লাগবে, আবার রান টাইম ইরোরগুলো সেদিন একটা হলো না, ইরোরগুলো কেন হয়, এগুলো আমাদেরও পড়তে হয়, সিএসসি থাকে, বা যারা তোমরা ইচ্ছা করলেই এগুলো ভিডিও দেখে শিখতে পারো। আমি তো মনে করি সিএসসি পড়া লাগবে তা না, এগুলো আমার কাছে যদি ইচ্ছা থাকে সবাই শিখতে পারে, বুঝছো? তো এখন এইটার ম্যাথমেটিকটা যে আমি বলে দেই, এটা এইখানে আমাদের সমাধান হবে এরকম যে এই যে 7 আছে না, এর একটা একটা করে দৈর্ঘ্য ধরে ভাবতে হবে। এইদিকে 4 নিলাম একটা, আর একটা 4, এই পাশেরটা কাভার হয়ে গেল। ঠিক এই সিস্টেমে মানে এই 7কে 4 দ্বারা ভাগ দিতে হবে। দিলে কত হবে? 7কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং। এটাকে ইয়া মান নিতে হবে। আচ্ছা, 1 মিনিট। এইটা হলো এরকম, আ- আ- এই পাশে 7কে ভাগ দিতে হবে, এটা দিয়ে দিলে 1.6 সামথিং হবে। এটাকে সিল করে নিতে হবে। সিল বলতে এর পূর্ণ এর পার্শ্ববর্তী পরবর্তী হলো পূর্ণ সংখ্যা কত? 2 নিতে হবে, 2। আবার এই 8-এর এখানে একটা 4 আছে, আরেকটা 4-এ হয়তো কাভার হয়ে যাবে, যদিও আমার চিত্রগুলো সমান হয়নি। তাহলে এ পাশে 2, 8কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2। তাহলে ওদিকে 2, এদিকে 2 পাইলাম। 2 গুণন 2 করতে হবে উত্তরটাকে, তখন আমরা পাবো 8, 2 4 আর কি। এর উত্তর হবে 4। আমি করে দেখাই। এটা এটা প্রোগ্রামিং করার জন্য কিন্তু আমাকে যেতে হবে যে ওই ইয়াতে যে শেল যেটা দিয়েছিলাম, কয়জন যে ডাউনলোড করছেন আমি জানি না। এই যে শেলে কিন্তু প্রোগ্রামিং, তাছাড়া রিড লাইনটা এরর ধরবে, আমরা প্রোগ্রামিং করতে পারবো না। হয়ে গেল এই যে শেল, এইটাকে আমাকে এই ফোল্ডারে আমি এটা ওপেন করে নিচ্ছি, Ctrl+A, MD, কোড আপনাদের বিরক্তির কারণ হব না। আমার এই প্রোগ্রামিং আসলে এইভাবে করে করালে অনেক সময় লাগে, বা আসলে ছোটখাটো প্রোগ্রামিং তো শেখানোর জিনিস না তেমন। সমস্যা হবে, রিডিং পড়বো, সমাধান করব, আলোচনা করব, কিন্তু আমার স্টুডেন্ট যারা ছোট ভাই আছে আর বড় ভাইরা তো হয়তো অনেক ব্যস্ত থাকে, এখন তাদেরও আসলে সবারই করা দরকার। আমি তো বলবো যে এখানে একটা, আচ্ছা এখানে একটা ফাইল খুলি। তো ছোট ভাইদেরকে বিশেষ করে বলবো যে আমরা যেন প্রোগ্রামিং গুলো প্র্যাকটিস করি, আর আমাকে জানালে আমি হেল্প করার চেষ্টা করবো যে কোনো সময়। স্কোয়ার.js, আচ্ছা এটা নাম দিলাম একটা স্কোয়ার.js। এখানে সমস্যাটা হলো এরকম যে দুটো আউটপুট ইনপুট নিতে হবে, আরেকটা পরেরটা হলো স্কোয়ারের জন্য, তাই না? তো এই যে ভার লিখে আমি এ সমান লিখলাম হলো রিড লাইন LINE, এই যে এটা আমি ইনপুট নিলাম, কিন্তু এ আমার ইনপুট নিল হলো একটা স্ট্রিং। এই যে এই ওয়ার্ডগুলোর শেষে কিন্তু একটা করে, সরি,
একটা করে, এটা ইন্টিজার না, কিন্তু এ পুরো লাইনকে একটা স্ট্রিং আকারে নেয়। যেমন আমি এখানে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এ কিসে কিভাবে নিচ্ছে, আমি যদি কনসোল লগ করি, লগ এ, আমি যদি এইটা এখানে ইয়ে করি, কন্ট্রোল সেভ, আর এটাকে রান করতে গেলে এইখানে রান হবে না, এই টার্মিনালগুলো দিয়ে রান হবে না, আমাকে যেতে হবে হলো এই যে এইটার ব্যাক হয়ে, এই যে আমি যে সেলটা দিয়েছি, এই যে সেলের যে এই যে জেএস নামে ইএক্সি ফাইলটা আছে, এটা রান করতে হবে, নাহলে ইয়ে রান করতে পারবে না। আচ্ছা, এইখানে লিখতে হবে এলওড লোড, আমি সেদিনও দেখাইছি, ডট, ফোল্ডারের নাম ছিল URI স্ল্যাশ, এর নাম মনে হয় দিলাম স্কোয়ার এস কিউ, নাম কি, বানান কি দিলাম, আচ্ছা SKURE, SKURE ডট জেএস। ওকে, তো এখন এই যে এখানে সে একটা ইনপুট চাচ্ছে আমাদের, ওইটার মধ্যে যদি আমি ইনপুট দিই 664, এই যে এটা কিন্তু এরকম দেখাচ্ছে, আসলে এটা একটা স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং এর টাইপ আপটা আমরা চেক করতে পারি। টাইপ চেক করার সিস্টেম হলো, আমাকে এখানে লিখতে হবে এরকম EYP টাইপ অফ, এই যে টাইপ অফ এর একটা ফাংশন, এ নেবে হলো এ। তাহলে এখন দেখা যাবে যে এটা কি আকারে, মানে এই যে রিড লাইনটা কি ডাটা নেয় সেটা দেখার জন্য আর কি এটা করলাম। এখন আমি এই যে অ্যারো কি চাপলে এটা আবার উপরের লাইনটা ইয়ে হবে, আমি যদি এরকম 664, এই দেখাতে স্ট্রিং, তা কিন্তু আমার তো এগুলো ইন্টিজার ডাটা ছিল, এটা স্ট্রিং নিলে তো পুরোটা একটা মানে ABCDর মতো নিল। তো এটাকে এখন আমাকে স্ট্রিং এ পরিণত করতে গেলে যেটা করতে হবে সেটা হলো, আরেকটা ভেরিয়েবলের মধ্যে বি দেই, বি ইজ ইকুয়াল টু এ ডট স্প্লিট, SPLIT স্প্লিট নামে এই মেথডটা কল করতে হবে। এ কি করে, এই যেটা নিচ্ছে সেটাকে একটা অ্যারেতে রূপান্তর করে। এখন আমি যদি কনসোল ডট লগ বি করি, কনসোল ডট লগ আমি যদি বি করি, এবার আমি বি কে দেখতে পাবো সেটা একটা অ্যারে হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে আবার রান করি, 664, এটা একটা অ্যারে কমা দিয়ে অ্যারে হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট আরো একটা ভার আমি নিলাম, সেটা হলো এই ধরলাম B1, সাপোজ যেটাই নাম দিই না কেন, আমাকে এই বি অ্যারেতে MATS ম্যাথ ডট সিল CI, সম্ভবত এটাই যা চলে আসছে, ম্যাথ ডট সিল। এই সিল বলতে ভগ্নাংশ সংখ্যা যদি 1.6 হয় তাহলে 2 করে নেবে, মানে 1 এর পরে একটু দশমিক থাকলে সেটাকে 2 পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিয়ে নেবে। এ কি করবে, এই যে বি এর যে প্রথম এলিমেন্টটা ছিল এইটাকে ভাগ দিবে হলো ওই যে বি এর শেষের এলিমেন্টটা যেটা আমি নিচ্ছি 0 1 2। না বুঝলে আমি বারবার বুঝাই দেবো, কি করলাম মাথা পিছনে না বুঝলে আমি বুঝাই দেবো, সমস্যা নাই। এবার এই বি3-র মধ্যেও একই কাজ করা লাগবে, এমইটিস ম্যাথ ডট সিল, এইখানে বি এবার 1 কেও ভাগ দিতে হবে হলো B2 দ্বারা, B2 মানে এই 4 B2, এটা এর B0 B1 B2 এই তিনটাতে কিন্তু এখন এই যে অ্যারে আকারে থাকলো। হ্যাঁ হ্যাঁ বলো, এখানে B1 এর পর B3 লেখেন, এইটার পরে এটা নিচে, হ্যাঁ B3, B2 হবে না এখানে? শোনো, এখানে যে কোনো নাম দিতে পারি, সমস্যা নাই, এটা তো ভেরিয়েবলের নাম, তো তোমার B2 আছে কি উপরে, B2 তো নাই, ঠিক আছে B2 দেওয়া যেতে পারে, এগুলো নাম সমস্যা নাই, কিন্তু আমি এইখানে তুমি বলতে পারো যে এই যে B0 মানে কি, আর B2 মানে কি, B1 মানে কি। এই যে বিতে যে অ্যারে আকারে দেখলা তিনটা জিনিস, এই B0 মানে সেই 6, আর B1 মানে 6, আর B2 মানে হলো 4, তো আমাদের 4 দিয়ে 6 কে ভাগ দিতে হবে, আবার 4 দিয়ে পরে 6 সেটাকেও ভাগ দিতে হবে, দিয়ে সেটা পূর্ণ সংখ্যাগুলো নিয়ে এখন আমাকে কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ এই যে B1 মাল্টিপ্লাই B2। আচ্ছা, এখন এইটা ঠিকঠাক কাজ করার কথা। আমি যদি এখন এটাকে রান করি, এখানে আরে
ও সরি, এইটা হ্যাঁ। এখন 6 6 4 আমি যদি করি এই যে 4 দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার প্রবলেমটার আউটপুট ঠিক আছে। তার মানে 4টা টাইলস আমার লাগবে। হিসেব করে দেখো 4টা টাইলস দিয়ে হয়ে যাবে। খাতা কলমে এঁকে দেখাবা, দেখবা তাও হবে, বুঝলা, পরিমাণ করে দেখবা তাও হবে। আমাদের ওই যে ওইটা যদি তো মাথায়, এই যে আমার বন্ধু বলছিল যে এটা 6 6 6 6 36 আর এই 4 4 এটা মানে টোটাল ওটা ওই ওর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এই টাইলসের দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ভাগ দিলেই পেয়ে যাবে অ্যান্সার। আসলে সেটা না, একটা ঘরে টাইলস এরকম হলে এই সত্য থাকলে আমাদেরকে দৈর্ঘ্য বরাবর ভাগ দিতে হবে, আবার প্রস্থ বরাবর ভাগ দিয়ে সে দুটোকে গুণ করতে হবে। এইটুকু লজিক যার মাথায় আসবে সেই প্রোগ্রামিং মনে করো, এরকম আর কি। এই ধরনের আসলে লজিক আসাটাই হলো প্রোগ্রামিং। এখন আমাকে এটা সাবমিট করতে গেলে যেটা করা লাগবে সেটা হলো আমি ওই আমাদের ইয়ে দিছিলাম না, ওই যে কি বলে ওই স্ট্রাকচার টেমপ্লেটটা তো আমার এখানে নাই। টেমপ্লেটটা আমরা এখান থেকে নিতে পারি। আমি যে সাবমিশন গুলো করছি, আচ্ছা এই যে এইখানকার টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারি। অনেক সময় মনে হয়ে গেছে এইটা, এই টেমপ্লেটটা ইউজ করে কন্ট্রোল সি হয়েছে কি, কন্ট্রোল সি, ওকে। এখানে আবার কোডও দেখা যায়, আমরা কি সাবমিট দিয়েছিলাম সেই কোডটা কিন্তু দেখা যাবে। এই যেভাবে দেখতেছি আমি কখন কখন কোড করছি, এটা ফ্রেন্ড হলে সব দেখা যাবে। তো প্রবলেমটা আবার বের করে নেই, নাম ছিল এ স্কোয়ার প্রবলেম। এইভাবে এই যে ক্লিকে এই এটাতে ক্লিক করলে সহজ প্রবলেমগুলো সিরিয়ালাইজ হয়ে যাবে। আমরা ওগুলো চেষ্টা করব ইয়ে করার, সমাধান করার। প্রোগ্রামিং এর কিন্তু বিকল্প কিছু নাই। কেউ যদি বলে যে আচ্ছা আমি ল্যাঙ্গুয়েজ শিখলাম কিন্তু প্রোগ্রামিংটা করলাম না, তাহলে কিন্তু ব্যাক এন্ডে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। তো ওই প্রবলেমটার সমাধান আমাকে কি করতে হবে? হ্যাঁ, এখন আমাদের যে সমস্যাটার সমাধান আমরা এখানে বের করলাম, যদি ঠিকঠাক থাকে তাহলে আউটপুট যদি কাজটা হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল ভি, এখন একটু আরেকবার দেখে নেই। ওকে, এখন যদি আমি সাবমিট দেই, ইন কিউএ আছে, ওকে অ্যাকসেপ্টেড। এই যে তাহলে বোঝা গেছে এই যে কিভাবে প্রবলেমটা ইয়ে করলাম। এইখানে কিন্তু একটু কিছু শেখার আছে। ওই যে আমরা যে কোনো সময় এই কাজটা করব। এখন এইটা কিন্তু একটা প্রথমে স্ট্রিং ইনপুট নেয়, এই জন্য এই লাইনে অ্যারে বানালাম। এই বি এর মধ্যে অ্যারে আকারে ডাটাগুলো আছে, সেখানকার ডাটাগুলো নিয়ে আমি এই যে 0 মানে প্রথম উপাদানটা, তারপরে 1 মানে পরের উপাদানটা, তাকে 2 অর্থাৎ 0 1 2 তৃতীয় এলিমেন্টটা, 2 বলতে তৃতীয় এলিমেন্ট এখানে, কারণ 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়। B0 তে আছে 6, B1 এ আছে তারপরে 6, আর B2 তে থাকবে 4। এইভাবে ভাগ করে সিল ফাংশন এগুলো ম্যাথের জাভাস্ক্রিপ্টে ব্যবহার করে আমি B1 B2 বের করে গুণ করে আউটপুটটা দেখালাম। এই যে একটা ছোট প্রোগ্রামিং করলাম, এতে কিন্তু আমাকে ভাবতে হলো, সময় দিতে হলো, বিভিন্ন জিনিস করতে হলো। এরকম প্রোগ্রামিং করতে গেলে আমাদের অনেক জিনিস মাথায় আসবে, করতে হবে। আর আমি মূলত যে এই অ্যাসাইন, অ্যাওয়েট, ক্লাস, ডিএক্সআর এগুলো ইউজ করছি, এগুলো তো সব প্রোগ্রামিং এর কাজে লাগবে না। তো এই জন্য প্রোগ্রামিং করি। এগুলো আমি আবার শেষের দিনে গিয়ে একটা ক্রাশ কোর্স নেব, যে একেবারেই সব জিনিস যেগুলো যেগুলো জাভাস্ক্রিপ্টের বেসিক, অ্যারের মেথড টেথড থেকে শুরু করে ফাংশন টাংশন সব 1 2 3 ঘন্টা নিয়ে আমি রিয়েক্ট জেএসএ চলে যাব। তো আমি মূলত রিকোয়েস্ট করব, আমার আরো কিছু প্রোগ্রামিং এখানে করে দেখানো দরকার ছিল। তো প্রোগ্রামিং করে দেখায় লাভ নাই, প্রোগ্রামিং গুলো পড়ি, নিজে নিজে পড়ি, পড়ে কি লজিক হবে চিন্তা করি, প্রোগ্রামিং কোড নিজে নিজে করতে ধরি, করে সমস্যা হলে যে ভাই দেখেন তো এইভাবে হচ্ছে না কেন, তাহলে আমি হেল্প করব। ঠিক আছে? তো কালকে আমার যে আদনান আর শহুরি, তোমাদেরকে বলি, আর 2জন স্টুডেন্ট আমার নাই, মিসিং। নাহিদ ভাই নাই, শামীম ভাই নাই। এনার শামীম ভাই, নাহিদ ভাই হাসপাতালে, আর শামীম ভাই চাকরিতে ব্যস্ত। তো উনি হয়তো রিয়াক্ট দেশে শুরু করবেন। তো যাই হোক, ও আচ্ছা, তো ঠিক আছে। আমরা তাহলে পরের দিনে আমি একটু শুনবো আদনান শরীফদের কাছে। আর ফারুক ভাই, আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে মানে একটু আপনার কি অবস্থা, প্র্যাকটিস করছেন ইদানিং? না এগুলো আপনি রিয়াক্ট দেশে চলে গেলে সমস্যা নাই? না, সমস্যা নাই, রিয়াক্টে গেলে কোনো সমস্যা নাই। জাভাস্ক্রিপ্ট বেসিক্স ক্লিয়ার আছে। ওকে ফাইন। লিটন ভাইয়ের এগুলো তো ইনশাল্লাহ আছে মনে হয়। জি ভাই, এগুলো প্র্যাকটিস করা আছে আমার। আচ্ছা, তাহলে আজকে হলো 1 তারিখ, আমরা পরশু দিনে একটা ক্লাস করে
আর শহীদ আর আদনান, দেখো তুমি আদনান কি বুঝছো? আদনান কি রিয়াক্ট দিয়েছে যাবো না কি অবস্থা, না আরো 10 তারিখে দেরি করে যাবো? ভাই একটু দেরি করে গেলে ভালো হইতো। রাইট রাইট, সেটা আমার, কিন্তু তোমার কাজ দেখা, ওই যে দেরি করে দিলাম ঠিক আছে, কিন্তু তুমি তো ওই আমাকে সারাদিনে নক করো, একটু প্র্যাকটিস করো, বেসিক ল্যাঙ্গুয়েজ গুলো শিখলেই কিন্তু রিয়াক্ট দেশে কাজ করতে পারবা, পারবা না কিন্তু তা না, কিন্তু দেখো দিনে দিনে কাজ করো। আর শহীদ তোমার ভাই আমি তো বললাম ওই যে প্র্যাকটিস করতেছি, এসিঙ্ক ওইখানে আটকায় আছি আর কি ভাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা একটু মাঝামাঝি পর্যায়ে দেখি 7-8 তারিখের দিকে, এই কয়দিনে খুব কারো বেশি যায় মানে ইয়ে হবে না, আমরা যেহেতু শুরু করে দিব। আর এইটা একটা কম্বিনেশন হয়ে গেছে, আদনান শহীদকে আমি একভাবে ইয়ে করাছিলাম, কিন্তু লিটন ভাইদের আর ফারুক ভাই অবশ্য রিয়াক্ট দেশের জন্যই আসছেন, কিন্তু লিটন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ওনাকে আমি মানাসটাক প্রজেক্ট করাবো, তো এই জন্য রিয়াক্টের এখানে ওনাদের মতো গতিতে গেলে আসলে হবে না। তবে রিয়াক্ট দেশটা আমরা শুরু করবো 10 তারিখ থেকে, তারপরে বেশ কিছু ক্লাসেই আমরা বেসিক যেগুলো রিয়াক্ট দেশে সব শিখে নিই, কিছু প্রজেক্ট এপিআই কল টল করে আমি ওনাদেরকে আলাদাভাবে প্রজেক্টে নিয়ে যাব। আর এখানে তখন আমরা কি বলে শহীদ আদনান আর ওই শামীম ভাই আছেন, ওনারা অবশ্য রিয়াক্ট দেশের জন্যই আসছেন, রিয়াক্ট দেশ নাহিদ ভাই আর শামীম ভাই, আমরা রিয়াক্ট দেশ নিয়ে আলোচনা করব। তো আর কারো কিছু বলার আছে, প্রশ্ন আছে, কোনো সে আছে নাকি? কিছু বলবেন লিটন ভাই? হ্যাঁ কিভাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, জি, আমরা কি 10 তারিখ পর্যন্ত ওই জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনার মধ্যে থাকবো? মাঝে মাঝে কিছু কিছু বিষয় আমি এরকম করলে যেমন আজকে যে ক্লাস বা আলোচনা করলাম একটু সংক্ষিপ্ত ভাবে, এই জিনিসগুলো আলোচনা করব আর কি, মানে তার সাথে সাথে প্রোগ্রামিং বা এদের সাথে আলোচনা করব। তাহলে আপনি 10 তারিখেই আসেন লিটন ভাই, আপনার যেহেতু অনেক ব্যস্ত, 10 তারিখে আসি নাকি? হ্যাঁ, আমি সেটা বলতে চাই, জাভাস্ক্রিপ্টে তো মোটামুটি অ্যাডভান্স মোটামুটি বলতে ভালোই করা আছে আর কি, যেহেতু প্রফেশনাল লেভেলে কাজ করতে হয়, আমার রিঅ্যাক্টর বেশি প্রয়োজন, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিঅ্যাক্টের এনভায়রনমেন্ট, রিঅ্যাক্টের আলোচনা আর কি, মানে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স গুলো, অবজেক্ট স্ট্রাকচারিং, অ্যারো ফাংশন আরো কতভাবে করা যায়, প্যারামিটারের জন্য কি প্যারামিটার বললে কি হয়, জি আর জি অ্যানোনিমাস ফাংশন, এগুলো তো জানা আছে আর কি already আমার, জি আমি রিঅ্যাক্ট ক্লাস থেকে দেখছি। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আমরা তাহলে ভাই এই মাঝখানে 2-3টা ক্লাস ভাই এদেরকে একটু সময় দিতে হবে, মোট কথা হলো অন্তত পক্ষে যে আজকে 1 তারিখ, এই 10 দিনে এর বেসিক গুলো দেখে নিক, এদের সাথে এই রিয়াক্টটা করার পরে যদি মনে হয় এমনও কখনো ফিল করি, এমনও যদি কখনো ফিল হয় যে না আপনি রিয়াক্টের ওই জিনিসগুলো বা হচ্ছে, তাহলে কিন্তু আমি আপনাকে বা আলাদা করব, যেহেতু আপনি আমার আলাদা ডিলের মাধ্যমে। আর এখানে ফারুক ভাই আর হলো আপনাদের দুইজন আর এনাদেরকে আমাকে এনাদের সিস্টেমে নিয়ে যেতে হবে আর কি, এনারা যতটুকু নিতে পারেন এই অনুযায়ী। আপনার এক কাজ করা যায় ভাই, আমি থাকলাম আপনার সাথে, থাকলাম সমস্যা নাই, এখানে তো নতুন কিছু শেখার আসতে পারে আমার, আমি যেমন যে জি মোটামুটি সব শিখে ফেলছি আর না, ঠিক আছে? হ্যাঁ, জি জি অনেক মিসিং জিনিস থাকে যেগুলো এখানে ক্লাস অ্যাটেন্ড করতে নতুন কিছু শিখতে পারে, হিসেবে থাকি, সমস্যা কি? জি 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 থাকেন, জি জি, না কোনো সমস্যা নাই, নাই তাই বলছি, মানে এই জন্য যদি মনে করেন না মানে এদের আমি একটু সময় দিতে দিব আর কি, কারণ এই ধরেন যে না হলে যদি ধরেন আমি আপনাকে হলে আমি পরশুদিন থেকে রিয়াক্ট দেশে যেতাম, এই আর কি। তো যাই হোক, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি আসছি আপনাদের সাথে, যেহেতু শুরু করেছি একসাথে শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আজকে তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ। পরশুদিন কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।